আসসালামু আলাইকুম। ইংরেজিতে বড় বড় বাক্য আমরা সবাই লিখতে চাই, কিন্তু চাইলেই তো পারি না। ছোট বাক্য কম বেশি আমরা সবাই লিখতে পারি, কিন্তু যখন আমরা সেন্টেন্সটাকে লং করে লিখতে যাই সেখানে আমরা ধরা খাই। কারণ কি? কারণ আমরা অ্যাপোজিটিভের ব্যবহার জানি না। আমরা জানি না কিভাবে একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ক্লোজের ব্যবহার করতে হয়। আমরা জানি না কিভাবে নাউন ক্লোজের ব্যবহার করতে হয়, কিভাবে ফ্রেজের ব্যবহার করতে হয়, রিলেটিভ প্রোনাউন কেমনে বসাতে হয়, রিলেটিভ অ্যাডভার্ব কেমনে বসাতে হয়, এগুলো আমরা বুঝি না। কানেক্টর বসানোর নিয়ম আমরা জানি না, যার কারণে মূলত আমরা লং সেন্টেন্স লিখতে পারি না। আজকের ক্লাসটা পুরোটা মনোযোগ দিয়ে দেখলে আশা করি ইংরেজিতে বড় বড় বাক্য লেখার যে সাহসটুকু, এটা ইনশাল্লাহ আপনাদের অর্জিত হবে। এটা শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায় এই সাহসটুকু আপনার আসবে। আমরা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখার শতভাগ নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি যদি ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন এবং সেই অনুযায়ী কাজ করেন। তাহলে আমরা একটু দেখে আসি আমরা কেন ফ্রি হ্যান্ড রাইটিং শিখব। খেয়াল করবেন, আমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যখন অংশগ্রহণ করি, আপনারা খেয়াল করবেন, আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করেন, বিসিএস বলেন, ব্যাংক বলেন, নবম দশম 11 গ্রেডের যে কোনো জবের পরীক্ষা বলেন, কিংবা একাডেমিক পড়াশোনার কথা বলেন, আপনি এগুলো কিন্তু আপনার লাগবে। প্যারাগ্রাফ লিখতে হয়, লেটার লিখতে হয়, অ্যাপ্লিকেশন, স্টোরি, এসে, তারপর ব্যাংকের পরীক্ষায় ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, সামারি রাইটিং, প্রেসি রাইটিং, ফিচার রাইটিং, সকল ধরনের রাইটিং এর জন্য ফর এনি পিস অফ রাইটিং একটাই সলিউশন, সেটা হলো আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং এ স্কিলড হতে হবে। আর আমরা আজ কথা বলবো সেটা নিয়ে যে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এ শতভাগ দক্ষ হওয়া চেষ্টা করা যায়। এখানে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, আপনারা এই বাক্যটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই যে স্ক্রিনে আপনারা একটা নিয়ম দেখতেছেন না, শুধু এই নিয়মটা দিয়েই আপনি যে কোনো সেন্টেন্স লিখতে পারেন, ছোট বড় বাক্য। আজকে আমরা আলোচনা করব লং সেন্টেন্স নিয়ে। কি আছে এখানে? সেই শৈশবে থেকে এই নিয়মটা আপনারা পড়ে আসতেছেন যে সাধারণ একটা বাক্য বা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতে গেলে ইংলিশে যখন লিখতে যাই আমাদের প্রথমে একটা সাবজেক্ট প্রয়োজন হয়, রাইট? তারপর একটা ভার্বের প্রয়োজন হয়, এরপর একটা অবজেক্টের প্রয়োজন হয়, তারপরে আমরা বাক্যের অবশিষ্ট অংশ বা এক্সটেনশনগুলো লিখি। আচ্ছা, এটা সাধারণ নিয়ম। এই সাধারণ নিয়মটা দিয়ে আপনি অসাধারণ কাজটি সম্পাদন করতে পারেন। কিভাবে? এখানে সেন্টেন্সে লেখা আছে, জীব বৈচিত্র্য ও পরিবেশের উপর বিরূপ প্রভাবের বিবেচনা ছাড়াই। জীব বৈচিত্র্য ও পরিবেশের উপর বিরূপ প্রভাবের বিবেচনা ছাড়াই আসবাবপত্র ও জ্বালানি কাঠ তৈরি করতে আমরা নির্বিচারে অসংখ্য গাছ কাটতেছি। একটা বাক্য যত বড় হোক না কেন, আপনার কাজ হলো প্রথমে বাক্যের ভার্ব খুঁজে বের করা। কান টানলে যেমন মাথা আসে, ভার্ব টানলে সাবজেক্ট আসে, অবজেক্টও আসে। তাহলে আমার এখানে বাক্যের অনেক ভার্ব আছে। যত ভার্বই থাক, এই যে তৈরি করতে, এটাও কিন্তু একটা ভার্ব, কিন্তু আপনাকে সেই ভার্বটা বা সেই ক্রিয়াটা খুঁজতে হবে যেটা অর্থের দিক থেকে পরিপূর্ণ ক্রিয়া, যাকে বলি আমরা সমাপিকা ক্রিয়া, কিংবা ইংলিশে বলি ফিনিট ভার্ব বা ফাইনাইট ভার্ব। যেমন ধরেন, আমি বলতাম, আমি যদি বলি তৈরি করতে, আর বললাম তৈরি করিয়া, আর বললাম তৈরি করি, এই তিনটা ক্রিয়ার মধ্যে কিন্তু তৈরি করি এই ক্রিয়াটা অর্থের দিক থেকে পরিপূর্ণ। সো আপনাকে এরকম একটা পরিপূর্ণ ক্রিয়া খুঁজতে হবে যাকে বলা হয় ফিনিট ভার্ব। আমি যদি বলি তৈরি করতে, দেখেন এটা কিন্তু একটা ইনকমপ্লিট, আকাঙ্ক্ষা আসে, ভাই তৈরি করতে কি, তাহলে এটা বাক্যের মূল ভার্ব না। বাক্যের মূল ভার্বটা হবে অর্থের দিক থেকে কমপ্লিট। সো আমার এখানে মূল ভার্বটা হলো কাটতেছি, এটা আমার ভার্ব। তাহলে এবার আমি এই ভার্বটাকে প্রশ্ন করব কে বা কারা দ্বারা। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাবো সেটা হলো বাক্যের সাবজেক্ট, আর ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাবো তার নাম অবজেক্ট। ভাই, সাবজেক্ট বা অবজেক্ট খুঁজে বের করার এটা কোনো সাংবিধানিক নিয়ম না, এটা একটা সাধারণ নিয়ম যে আমি এভাবে সাবজেক্ট অবজেক্ট পাবো। বাট আপনাকে মেইনলি ভাবতে হবে যে কাজ করে সেই সাবজেক্ট। তাহলে আমি এখানে ভার্বকে প্রশ্ন করি যে কি কাটতেছি, উত্তর হলো অসংখ্য গাছ কাটতেছি। তার মানে অসংখ্য গাছ হলো আমার বাক্যের অবজেক্ট। এই যে অসংখ্য গাছ কাটতেছে, কে কাটতেছে, এটা উত্তর হলো আমরা। তার মানে আমরা এই অংশটুকু হলো বাক্যের কি সাবজেক্ট। তাহলে নির্বিচারে কি, ওটা নিয়ে আমরা পরে ভাববো।
আমার আগে দরকার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা পেয়ে গেছি যে সাবজেক্ট আমরা, ভার্ব কাটতেছি, অবজেক্ট অসংখ্য গাছ। আমি এই বাক্যের অন্যদিকে এদিক সেদিকে না তাকিয়ে আমি আগে আমার দায়িত্ব মতো সাবজেক্ট ভার্ব অবজেক্টের ইংলিশ লিখে ফেলবো, বাকিটা নিয়ে আমরা পরে ভাবতে পারি। ওকে ফাইন, তাহলে আমার সাবজেক্ট হচ্ছে আমরা, আমরার ইংলিশ আমি লিখলাম কি উই। এবার কাটতেছি, আমার বিশ্বাস আপনারা সবাই বুঝতেছেন যে কাজটা চলমান, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে সাবজেক্টের পরে অ্যামিজার হয় আর মূল ভার্বের সাথে আইএনজি হয়। সুতরাং কাটতেছির জন্য আমি লিখব যে উই আর কাটিং ডাউন, উই আর কাটিং ডাউন, আমরা কাটতেছি। কাট মানে কাটা, আর ডাউন দিব কারণ গাছ তো কেটে ফেলা হয়। সো উই আর কাটিং ডাউন, আমরা কাটতেছি। ভার্ব হলো, এবার অবজেক্ট কি, অসংখ্য গাছ, বা যাকে বলা হয় নিউমেরাস ট্রিজ, অসংখ্য গাছ। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি তো অসংখ্যের ইংলিশ যদি নিউমেরাস না জানি কি করব? ভাই সত্যি বলতে একটা শব্দের জন্য পারফেক্ট ইংলিশ ওয়ার্ড যদি আপনি না জানেন, আপনি মার্কসটা পারফেক্ট পাবেন না, এটা সত্য কথা। তবে থেমে থাকা যাবে না। তো একটা পারফেক্ট ওয়ার্ড যদি আপনার মাথায় না আসে, অন্তত আশেপাশে যে ওয়ার্ডগুলো যায় সেগুলো দিয়ে আপনি হাতের কাজ চালিয়ে নিতে পারেন। কিন্তু এভাবে আর চালাবেন কতদিন? পারফেক্ট ওয়ার্ড তো শিখতে হবে। পারফেক্ট ওয়ার্ড কিভাবে শিখবো সেই সলিউশনটা ইনশাল্লাহ আমি দিব, যদি আপনি ধৈর্য নিয়ে পুরো ক্লাসটা করতে পারেন। তাহলে আমার সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হচ্ছে অসংখ্য গাছ মানে নিউমেরাস ট্রিজ। ওকে, আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট যখন লেখা শেষ হয়ে যাবে তখন আমি খুঁজবো এই বাক্যের বাড়তি অংশ কোনটা আছে। আসলে এখানে এক্সটেনশন যদি বলি, বাকি যা আছে সবই তো এক্সটেনশন। আচ্ছা, তাহলে এই নির্বিচারে শব্দটাকে আগে সাইজ করে নেই। নির্বিচারে আমরা, নাকি নির্বিচারে গাছ, নাকি নির্বিচারে কাটতেছি? আসলে নির্বিচারে কাটতেছি, তার মানে এই শব্দটা আসলে ভার্বকে মডিফাই করে। হ্যাঁ, আর যে ভার্বকে মডিফাই করে তার নাম হয় অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্বকে ভার্বের পরে বসানো যায়, ভার্বের আগেও বসানো যায়, বাক্যের প্রথমে বসানো যায়, আবার বাক্যের শেষেও বসানো যায়। এত ভিড়ের মাঝে অ্যাডভার্বের তো একটা পছন্দের জায়গা থাকতেই পারে, সেটি হলো অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব এর মাঝখানে অ্যাডভার্ব বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কোথায়? অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের মাঝখানে বসতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। তার মানে আমি উই আর এইখানে লিখতে পারি উই আর ইনডিসক্রিমিনেটলি কাটিং ডাউন নিউমারাস ট্রিজ। আবার যদি আপনি মনে করেন যে না আমি বাক্যের শেষে দিব, তাহলে লিখতে হবে উই আর কাটিং ডাউন নিউমারাস ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, সেটাও লিখতে পারেন। আবার আপনি উই আর কাটিং ডাউন, এটার আগে এই আর এর আগেও আপনি লিখতে পারেন। তাহলে একটা অ্যাডভার্বকে বাক্যের শেষে লেখা যায়, শুরুতে লেখা যায়, ভার্বের পরে লেখা যায়, ভার্বের আগে লেখা যায়, আবার অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের মাঝখানে বসালে সবচেয়ে ভালো হয়, এখানে সে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সরি, তাহলে উই আর ইনডিসক্রিমিনেটলি কাটিং ডাউন নিউমারাস ট্রিজ, অথবা উই আর কাটিং ডাউন নিউমারাস ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। যাক, আমার বাক্যের মূল অংশটুকু লেখা শেষ। এখন সাদা কালিতে লেখা যে অংশটুকু সেটা হলো বাক্যের অতিরিক্ত অংশ। তাহলে অতিরিক্ত অংশ লিখতে হবে কোন দিক থেকে? অতিরিক্ত অংশগুলো লেখার একটাই নিয়ম, আপনি পেছন দিক থেকে অনুবাদ করবেন। অর্থাৎ আপনার সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেয়ার পর বাক্যের যে বাড়তি অংশটুকু থাকে তাকে আপনি অনুবাদ করবেন কোন দিক থেকে? পেছন দিক থেকে। তার মানে আগে করতের ইংলিশ লিখবেন, তারপর এভাবে পেছন দিক থেকে আসবো। তাহলে এই যে তে, এই তের ইংলিশ হলো টু, তাহলে আমি লিখলাম টু। এবার কি করতে? তৈরি করতে, তার মানে টু মেক, তৈরি করতে। ওকে, এবার কি তৈরি করতে? দুইটা জিনিস, একটা হলো আসবাবপত্র আর একটা হলো জ্বালানি কাঠ। তাহলে যার কথা আগে বলবে তার ইংলিশটা আগে হবে। আসবাবপত্রের ইংলিশ আমরা আগে লিখবো ফার্নিচার, আর জ্বালানি কাঠের জন্য আমরা লিখবো, ফুয়েল লেখা যাবে না, জ্বালানি যেহেতু কাঠ, তাহলে ফায়ারউড অ্যান্ড ফায়ারউড, জ্বালানি কাঠ। এখনো শেষ হয়নি তো আমাদের, আসবাবপত্র বন্ধু লিখেছি। এবার কি? সারাই, সারাইয়ের ইংলিশ কি? উইদাউট, সারাই। এবার কি ছাড়াই? বিবেচনা, বিবেচনা করার ইংলিশ কি? কনসিডার। কিন্তু আপনারা জানবেন
উইদাউট একটা প্রেপোজিশন, যে কোনো প্রেপোজিশনের পরে মানে টু বাদে যে কোনো প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি হয়। সুতরাং হবে কনসিডারিং, বিবেচনা ছাড়াই। কি বিবেচনা ছাড়াই? বিরূপ প্রভাব। পেছন থেকে আসবো আমরা। হ্যাঁ, বিরূপ প্রভাব মানে কিন্তু ভালো প্রভাব না, বরং খারাপ প্রভাব। আর খারাপ প্রভাবের ইংলিশ তো আপনি অনেক কিছু লিখতে পারেন। আপনি ব্যাড ইফেক্টস লিখতে পারেন, অ্যাডভার্স ইফেক্টস লিখতে পারেন, নেগেটিভ ইম্প্যাক্ট লিখতে পারেন। আপনার যা ইচ্ছা লিখেন, প্রভাবটার জন্য প্লিজ খারাপ হয় যেন। তাহলে আমি লিখলাম যে দ্য ব্যাড ইফেক্টস অথবা অ্যাডভার্স ইফেক্টস, খারাপ প্রভাব। প্রশ্ন হলো যে আপনি দা কেন দিলেন? আসলে নির্দিষ্ট একটা জিনিসের উপর প্রভাবটা পড়তেছে, তাই দা দিয়েছি। তাহলে ইফেক্টের প্লুরাল কেন ইফেক্টস করলেন? প্রভাব তো নানান রকম হতে পারে, তাই ইফেক্টস করেছি। দা অ্যাডভার্স ইফেক্টস হয়ে গেল। আচ্ছা, এবার এর আগের শব্দটা কি? উপর। উপরে ইংলিশ আমি দিলাম অন, উপর। এবার দুইটা জিনিসের উপর, একটা হলো জীববৈচিত্র্য আর একটা হলো পরিবেশ। তাহলে আমি লিখলাম বায়োডাইভার্সিটি, আর পরিবেশের ইংলিশটা আমি দিলাম এনভায়রনমেন্ট, পরিবেশ। দেখেন কি সুন্দর একটা বাক্য হলো, উই আর ইনডিসক্রিমিনেটলি কাটিং ডাউন নিউমারাস ট্রিজ টু মেক, আমাকে চা খাওয়াতে হবে, টু মেক রং চা, ফার্নিচার অ্যান্ড ফায়ারউড উইদাউট কনসিডারিং দ্য অ্যাডভার্স ইফেক্টস অন বায়োডাইভার্সিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। হ্যাঁ, একটু রচা খাওয়াতে হবে। তাহলে আমার পুরো সেন্টেন্সটা হয়ে গেল তো। তাহলে আমরা আগে সাবজেক্ট নিব, ভার্ব নিব, অবজেক্ট নিব, তারপর আমরা বাড়তি অংশটুকু নিয়ে নেব। কথা শেষ। এখন মনে রাখবেন, রাইটিং হচ্ছে একটা সৌন্দর্য, একটা আর্ট, একটা বিউটির ব্যাপার আছে, যার কারণে আমরা এই বাক্যটাকে আরো অন্যভাবেও সাজিয়ে লিখতে পারি। কিভাবে সাজাতে পারি? আপনারা খেয়াল করেন, আমার বাক্যের মূল অংশ কিন্তু হলো উই আর কাটিং ডাউন নিউমারাস ট্রিজ, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। এই প্রিন্সিপাল ক্লোজটাকে বাদ দিয়ে আমরা বাকি যা লিখছি সেগুলো অতিরিক্ত অংশ। কিন্তু আপনারা খেয়াল করবেন, এখানে দুই ধরনের অতিরিক্ত অংশ আছে। কিরকম? টু মেক ফার্নিচার অ্যান্ড ফায়ারউড, এটা এক ধরন, যে আসবাবপত্র জ্বালানি কাঠ তৈরি করতে, এটা হলো কারণ বোঝাচ্ছে যে কেন গাছ কাটি, এটা একটা কারণ, অ্যাডভার্ব অফ রিজন। আর যদি বলি কিভাবে গাছগুলো কাটি, তার উত্তর হলো এরকম কোন রকম বিবেচনা ছাড়াই, এটা একটা ধরন, যাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। যদি আপনি ম্যানার রিজন নাও বুঝেন, আপনি অন্তত বুঝতে পারছেন যে এখানে অতিরিক্ত অংশ দুইটা ধরন আছে। একটা দ্বারা গাছ কাটার কারণ বোঝাচ্ছে, আর একটা দ্বারা গাছটা কিভাবে কাটা হয় সেই ধরনটাকে বোঝাচ্ছে। তাহলে পুরোটাই অতিরিক্ত অংশ, ঠিক আছে, কিন্তু আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে এই প্রিন্সিপাল ক্লোজের পরে সব অতিরিক্ত অংশ এরকম একদিকে না রেখে আমরা কিছু এক্সটেনশন সাবজেক্টের আগে লিখতে পারি, আবার কিছু এক্সটেনশন আমরা সাবজেক্টের পরে রাখতে পারি। তো বাক্যের শুরুতে কিছু অতিরিক্ত অংশ, শেষে কিছু অতিরিক্ত অংশ রাখলে একটা ব্যালেন্স থাকে। যেমন ধরেন, আপনার এক হাতে যদি দুইটা ভারী ব্যাগ দেয়া হয়, সেটা আপনার জন্য কষ্টদায়ক হবে। তার চেয়ে যদি আপনি একটা ব্যাগ এই হাতে আরেকটা ব্যাগ এই হাতে নেন, তাহলে আপনার জন্য কিছুটা আরাম হতে পারে। এই বিষয়টা এখানেও অ্যাপ্লিকেবল বা প্রয়োগযোগ্য। তাহলে সমস্ত অতিরিক্ত অংশ একদিকে না লিখে আমরা কিছু অংশ আগে আর কিছু অংশ পরে দিতে পারি। তার মানে আমি এই বাক্যটা এভাবে লিখতে পারি। আমি এই যে রিজনটুকু আছে, এইটুকুকে ধরেন আমি বাক্যের শুরুতে যদি নিয়ে আসি, আমি প্রথমে লিখলাম টু মেক ফার্নিচার অ্যান্ড ফায়ারউড, লেখার পর একটা কমা চিহ্ন দিতে হবে তখন। তাহলে বাক্যটা হবে এরকম, টু মেক ফার্নিচার অ্যান্ড ফায়ারউড, আসবাবপত্র জ্বালানি কাঠ তৈরি করতে উই আর ইনডিসক্রিমিনেটলি কাটিং ডাউন নিউমারাস ট্রিজ, আমরা নির্বিচারে অসংখ্য গাছ কাটতেছি, উইদাউট কনসিডারিং দ্য অ্যাডভার্স ইফেক্টস অন বায়োডাইভার্সিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। কি সহজে হয়ে গেল না সুন্দর বাক্যটা? আপনাদের ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করতেছি, এবং এই বাক্যটা আমি আপনাদেরকে আরো একবার বোঝাতে চাই। বিরক্ত হবেন না, কারণ আছে। আমরা এই বাক্যটা আরো একবার বুঝবো। এখানে লেখা আছে, জীব বৈচিত্র্য ও পরিবেশের উপর বিরূপ প্রভাবের বিবেচনা ছাড়াই
আসবাবপত্র জ্বালানি কাঠ তৈরি করতে আমরা নির্বিচারে অসংখ্য গাছ কাটতেছি। আপনারা যে কোনো বাক্য ট্রান্সলেট করতে গেলে আগে বাক্যের মূল ভার্ব বা আসল ক্রিয়াটুকু খুঁজে বের করবেন। যে ক্রিয়াটা বা যে শব্দটা পড়লে মনে হয় পরিপূর্ণ একটা ক্রিয়া, সেটা হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। তাহলে আমার এখানে মূল ভার্বটা হলো কাটতেছি, এটা হলো আমার মূল ভার্ব। আচ্ছা, এটা ভার্ব। এখন যদি প্রশ্ন করি কি কাটতেছি, অসংখ্য গাছ, এটা হলো আমার অবজেক্ট। কারা কাটতেছে, আমরা, এটা হলো আমার কি সাবজেক্ট। মূলত এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে যে অংশটুকু গঠিত হয় সেটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লোজ। তার মানে এই অংশটুকুই হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লোজ। অর্থাৎ এখন বলা যায় বাক্যের যে অংশটুকু পড়লে একটা পরিপূর্ণতা পাওয়া যায়, আত্মাটা একটু শান্তি পায়, মনে হয় যেন একটা কমপ্লিট তথ্য আমি পাইছি, ওইটাই বাক্যের প্রিন্সিপাল ক্লোজ। আর যেগুলো পড়লে আকাঙ্ক্ষা থেকে যায়, অসম্পূর্ণ মনে হয়, জানার ইচ্ছা থেকে যায়, কেমন যেন লাগে, ওইটা বাক্যের অতিরিক্ত অংশ। আর সেই অতিরিক্ত অংশগুলোই কারো নাম অ্যাডভার্ব অফ ম্যানার, কারো নাম অ্যাডভার্ব অফ প্লেস, টাইম, রিজন। কিন্তু আমি বলবো আপনার মাথায় এই ম্যানার, প্লেস, টাইম, রিজনের পেইন নেয়ার কোনো প্রয়োজন নেই। ভাই আমি কিছু জানি না, আমি গরিব মানুষ, আমি শুধু জানি আমাকে আগে প্রিন্সিপাল ক্লোজটুকু ডিল করতে হবে। তাহলে আমার প্রিন্সিপাল ক্লোজ হলো আমরা অসংখ্য গাছ কাটতেছি। তো আমি সুন্দর করে মাঝখানে প্রিন্সিপাল ক্লোজটা লিখে দিলাম যে উই আর কাটিং ডাউন, আমরা কাটতেছি অসংখ্য গাছ, নিউমেরাস ট্রিজ। সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। আর যেহেতু নির্বিচারের সাথে কাটার সম্পর্ক, মানে এটা ভার্বকে মডিফাই করে এটা অ্যাডভার্ব, অ্যাডভার্বকে ভার্বের পূর্বে বা পরে রাখা যায়, তবে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসতে খুব আনন্দ পায়। তাই আমরা এইখানে ঢুকাই দিলাম উই আর ইনডিসক্রিমিনেটলি কাটিং ডাউন। আমি জানি আপনার মাথায় এখন ঢুকতেছে আমি র্যান্ডমলি লিখতে পারবো না। আপনি অবশ্যই পারবেন ভাই, আপনার যা মন চায় তাই লিখেন, নির্বিচারে বুঝাইলে হলো। শুধু তাই না, আপনি এই বাক্যটা এইভাবেও লিখতে পারেন উই আর কাটিং ডাউন নিউমারাস ট্রিজ উইদাউট এনি কনসিডারেশন, কোনো বিবেচনা ছাড়াই, তার মানে নির্বিচারে। আপনার কাছ থিমটাকে ফুটিয়ে তোলা। ওকে ফাইন, আমার বাক্যে প্রিন্সিপাল ক্লোজ যখন লেখা শেষ হলো, এখন এই অতিরিক্ত অংশটাকে আমি চাইলে একদম পেছনে লিখে দিতে পারি, কিন্তু আমরা অতিরিক্ত অংশটাকে দুই ভাগে ভাগ করলাম। জীব বৈচিত্র্য ও পরিবেশের উপর বিরূপ প্রভাবের বিবেচনা ছাড়াই এটা একটা ঘটনা, আর আসবাবপত্র ও জ্বালানি কাঠ তৈরি করতে এটা একটা ঘটনা। তাহলে আমার এখানে দুই ধরনের অতিরিক্ত অংশ হলো। তাহলে আমরা এটা ব্যালেন্স করতে পারি। একটা এক্সটেনশনকে আমি বাক্যের প্রথমে লিখবো, একটা এক্সটেনশনকে আমি প্রিন্সিপাল ক্লোজ বা বাক্যের শেষে লিখে দেবো, তাহলে এটা ব্যালেন্স থাকে। ওকে, তাহলে কোনটা আগে নিব আর কোনটা পরে নিব আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন যে এই অতিরিক্ত অংশটা প্রথমে আছে, তাহলে আমি এটাকে প্রথমে রাখবো। ওকে ফাইন, আপনি এটা প্রথমে রাখতে পারেন, বাট লিখবো কিভাবে? পেছন দিক থেকে লিখবো। যে কোনো এক্সটেনশন অনুবাদ করার নিয়ম আপনাকে পেছন দিক থেকে লিখতে হবে। তাহলে পেছনের পার্টটা কি? সারা। সারার ইংলিশ কি? উইদাউট। তাহলে আমি লিখবো যে উইদাউট সারা। কি সারা? বিবেচনা। কনসিডার থেকে কনসিডারিং, কারণ উইদাউট এর পর ভার্বের সাথে আইএনজি হবে। কি বিবেচনা? বিরূপ প্রভাব, মানে খারাপ প্রভাব, দা নেগেটিভ ইম্প্যাক্ট বা অ্যাডভার্স ইফেক্টস, বিরূপ প্রভাব। ওকে, এবার বিরূপ প্রভাবের আগের শব্দটা কি? উপর। উপরের ইংলিশ কি হলো? অন। দুইটা জিনিসের উপর, একটা জীব বৈচিত্র্য, একটা পরিবেশ। তাহলে আমি দিলাম বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি অ্যান্ড পরিবেশের ইংলিশ দিলাম এনভায়রনমেন্ট, পরিবেশ। শুধু এইটুকু মাথায় রাখবেন যে আপনি সাবজেক্টের আগে যদি এরকম কোনো এক্সটেনশন দেন, তাহলে একটা কমা চিহ্ন দিয়ে সাবজেক্টটা রাখতে হবে। ওকে, এবার আমার আরেকটা এক্সটেনশন কি আছে? আসবাবপত্র জ্বালানি কাঠ তৈরি করতে, ওটাও লিখবেন পেছন দিক থেকে। তাহলে আমি এখন এই বাক্যের শেষের দিকে লিখবো যে টু মেক, তে মানে টু, তৈরি করতে, টু মেক। দুইটা জিনিস তৈরি করবে, একটা হলো আসবাবপত্র মানে ফার্নিচার, একটা জ্বালানি কাঠ এন্ড ফায়ারউড। দেখেন কি সুন্দর একটা বাক্য হলো। Without considering the adverse effects on biodiversity and environment, we are indiscriminately cutting down numerous trees to make furniture and firewood. মজার বিষয় কি জানেন? আপনি এই নিচের অতিরিক্ত অংশটাকে উপরে, আবার উপরেরটাকে নিচেও লিখতে পারেন। তাহলে প্রশ্ন করতে পারেন ভাই কোনো নিয়ম নাই? কোনো নিয়ম নাই, বিশ্বাস করেন রাসেল ভাই, কোনো নিয়ম নাই। কারণ নিয়ম দিয়ে রাইটিং হয় না। তাহলে আপনি আমার কোর্স করবেন কেন?
আমি এই যে কোর্সটা অফার করছি কেন করবেন? আমি কিছুই শেখাতে পারবো না, আবার অনেক কিছুই শেখাতে পারবো। আমি কখনোই আপনাকে এক গাদা রুলস দিয়ে আপনার ব্রেইনটাকে আমি নষ্ট করব না, ড্যামেজ করব না। আমি আপনাদেরকে নিয়ে আসর বসাবো, যেমনটা আজকে করতেছি। সবাই থাকবেন, আমরা রাইটিং এর খেলা দেখব। প্রথম 5-6টা ক্লাসে আপনাদেরকে আমি তেমন একটা কথা বলার সুযোগ দিব না, আমি শুধু বুঝাবো। তারপর থেকে আমি কথা কম বলবো, আপনাদের কাছ থেকে অপিনিয়ন নিব, যে বলেন এটাকে কি লেখা যায়, এটাকে কি লেখা যায়। তাহলে প্রথম ক্লাসে কথা বলতে দিব না কেন? দিব না কারণ আমি জানি আমার স্ট্র্যাটেজিটা কিভাবে কাজে লাগে। জানার আগেই কথা বলা যাবে না, আগে জানতে হবে, অবজার্ভ করতে হবে, বুঝতে হবে, কিছুটা এক্সপেরিয়েন্স নিতে হবে, তারপর আপনি মতামত দিবেন। আচ্ছা, এটা এভাবে লিখলে কেমন হয়, দেখবেন আমি অ্যাপ্রিশিয়েট করবো। শুধু তাই না, তখন আপনাদের ধারণা আমার থেকেও অনেক ভালো হবে, আপনাদের লেখার ধরন আমার থেকেও অনেক সুন্দর হবে, এটা আমি বিলিভ করি। আমার কোর্সে ক্লাস করার জন্য আপনার মেধাবী হয়ে আসার দরকার নেই, বাট ধৈর্যশীল হয়ে আসাটা খুব 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 জরুরি। এই যে দুটো বাক্য আমি বুঝাইলাম, আপনারা কেমন বুঝলেন আমাকে একটু চ্যাট বক্সে প্লিজ জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কেমন বুঝলেন। প্রচুর সমালোচনা করেন, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানান যে এটা বুঝতেছি না ইত্যাদি, আমি সেগুলোকে খুব ইজিলি আমি রিসিভ করতে পারি, সমস্যা নেই। আপনারা আমাকে জানাবেন, তার উপর ধরন ভিত্তি করে আমি আলোচনা করব। তাহলে ভালো, ওকে, ভালো বুঝাচ্ছেন, আলহামদুলিল্লাহ। ওকে, যে কোনো সময় যে কোনো সমস্যা হলে একটু চ্যাট বক্সে জানাবেন। আপনারা হয়তো জানেন না, আমাদের কমেন্ট বক্স বা চ্যাট বক্সের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকে আমাদের প্রতিনিধিরা। ইনস্ট্যান্ট কিছু লেখার সঙ্গে সঙ্গেই সেটা আমাকে নোটিফাই করে। সো হতাশ হওয়ার কিছু নেই। ওকে, ওকে, ফাইন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই ভালো বুঝতেছেন, চমৎকার। এবার এই শখটা কি এটা আমরা বুঝবো একটু পরে, এটা না বুঝেও দেখি কিছু হয় কিনা। খেয়াল করেন, এখানে কতগুলো ছোট বাক্য আছে। এই ছোট ছোট বাক্যগুলো আমরা এখানে 2 ধাপে কাজ করব। এই ছোট ছোট বাক্যগুলোকে আমরা আগে ট্রান্সলেট করে নিব আলাদা আলাদা করে। মজার বিষয় হলো, তারপরে আমরা এই সবগুলো বাক্যকে কম্বাইন করে একটা সেন্টেন্সে রূপান্তর করব, এবং ঠিক এভাবেই আমরা বড় বড় ইংরেজি বাক্য লেখা শিখবো ইনশাল্লাহ। আজই সেটা, একটু ধৈর্য নিয়ে ক্লাসগুলো করবেন, কথা শুনবেন। সামাজিক ব্যবসা দিন দিন জনপ্রিয় হচ্ছে। ওকে, ভালো কথা। আমরা আগে এই বাক্যটা নিয়ে ভাববো। এখন আমরা এই সাদা কালির লেখা বাক্যটার দিকে তাকাবো, অন্যগুলোর দিকে আমরা তাকাবো না। এটাই হওয়া উচিত। আপনার পাশে যে থাকবে আপনি তার দিকে তাকাবেন, অন্যদের দিকে তাকাবেন না, তাকানো উচিত না। তাহলে আমার এই প্রথম বাক্যটা অনুবাদ করতে গেলে আমরা জানি যে কোনো বাক্য ট্রান্সলেট করতে গেলে প্রথমে বাক্যের ভার্ব খুঁজতে হবে। সো হোয়ার ইজ দ্য ভার্ব? ভার্ব হলো হচ্ছে, এই শব্দটা ভার্ব। ওকে, কি হচ্ছে? জনপ্রিয়। এটাকে অবজেক্ট ধরলাম। আমি জানি এটার নাম কমপ্লিমেন্ট, কিন্তু আমি বলবো আপনি এত প্যারা নিবেন না, এটাকে অবজেক্ট ধরে নিয়ে অনুবাদ করেন, সমস্যা নেই। ভার্ব পাইলাম, অবজেক্ট পাইলাম। ওকে, কে জনপ্রিয় হচ্ছে? ধরলো সামাজিক ব্যবসা, দ্যাট মিনস এটা আমার সাবজেক্ট। সাবজেক্ট পেলাম, ভার্বও পেলাম, অবজেক্টও পেলাম। বাকিটা কি? ওটা একটা অ্যাডভার্ব, ওটা পরে দেখবো আমরা। তাহলে আমি সুন্দর করে ঠান্ডা মাথায় আগে সামাজিক ব্যবসার ইংলিশ আপনারা লিখবেন সোশ্যাল বিজনেস। কথা তো সত্য ভাই, অসামাজিক ব্যবসা তো জনপ্রিয় হওয়ার কথা না, জনপ্রিয় তো হবে সামাজিক ব্যবসায়ী। হচ্ছে, আপনাদেরকে রাইখা চা খাচ্ছি, মনে কষ্ট নেবেন না, আসলে গলার অবস্থা ভালো না। হচ্ছে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইজ বিং কিংবা ইজ বিকামিং হচ্ছে। এবার কমপ্লিমেন্টটা হলো জনপ্রিয়, পপুলার। এবার দিন দিন, ডে বাই ডে। তার মানে ডে বাই ডে থাকলে নরমালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হয়। ওকে, আমার প্রথম সেন্টেন্সটি কিন্তু হয়ে গেল। So look at the second sentence. Of course it is online course ভাইয়া, আমার কোনো অফলাইন ব্যাচ নেই, সব অনলাইন। এবং আমি বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই অফলাইনের চেয়ে 10 গুণ বেশি ইফেক্টিভ
ক্লাস দেয়া সম্ভব, কিংবা 10 গুণ বেশি ইফেক্টিভলি শেখা সম্ভব অনলাইনে, যদি আপনার ধৈর্য থাকে আর মনোযোগ থাকে। পরের বাক্যে আছে অফলাইনের চেয়ে অনলাইনে এটা বেশি সম্ভব। এটি মুহাম্মদ ইউনুসের একটি কনসেপ্ট। তার মানে এটা আমার পরের বাক্য। ওকে ফাইন। এটি এখানে আমার বাক্যের সাবজেক্ট। এটা কি? উত্তর হলো মুহাম্মদ ইউনুসের একটা কনসেপ্ট। এটি কি? মুহাম্মদ ইউনুসের একটা কনসেপ্ট। এটা হলো অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তাহলে ভার্বটা কই? এখানে ভার্ব নেই। যেখানে ভার্ব নেই সেখানে ধরে নেবেন বি ভার্ব। ওকে, এটির জন্য ইট দিলাম। ভার্ব নাই মানে বি ভার্ব ধরতে হবে, ইট ইজ। ওকে, আমার সাবজেক্ট হলো, ভার্ব হলো। এবার আমার কমপ্লিমেন্ট বা অবজেক্টটা কোনটা? মুহাম্মদ ইউনুসের একটা কনসেপ্ট। বেশ বড় একটা অবজেক্ট, তাই না? কোনো ভয় পাওয়ার কিছু নেই। যা কিছু সাইজে বড় পেছন দিক থেকে অনুবাদ করো। এই স্লোগানটা আমার মনে থাকবে, মনে রাখবেন। সাইজে কোনো কিছু বড় হলে আপনি পেছন দিক থেকে অনুবাদ করবেন। কি বলছি? যা কিছু সাইজে বড় পেছন দিক থেকে অনুবাদ করো। তাহলে একটা কনসেপ্ট পেছন দিক থেকে আসবো। তাহলে আমি লিখলাম যে আ কনসেপ্ট। ওকে, এবার এই যে ছোট্ট করে র, এই র এর ইংলিশ হচ্ছে অব। অব কার? মুহাম্মদ ইউনুস। ডক্টর লিখে নাই, কোনো ব্যাপার না। মুহাম্মদ ইউনুস লিখলে কোনো সমস্যা নেই। মুহাম্মদ ইউনুস। ওকে, আমার এই বাক্যটাও হয়ে গেল। ইট ইজ আ কনসেপ্ট অফ মুহাম্মদ ইউনুস। এবার কি বলছে পরের বাক্যে? মুহাম্মদ ইউনুস একজন শান্তিতে নোবেল বিজয়ী। এখানে আমার সাবজেক্ট দরকার। কে বিজয়ী? উত্তর হলো মুহাম্মদ ইউনুস। তার মানে ইনি এখানে সাবজেক্ট। আর মুহাম্মদ ইউনুস কি? উনি কে? কি উনি? উত্তর হলো একজন শান্তিতে নোবেল বিজয়ী। তার মানে এইটুকু হলো আমার কমপ্লিমেন্ট বা অবজেক্ট, চাই বলেন। তাহলে ভার্ব কই? তার মানে এই বাক্যেও ভার্ব নেই। কোনো সমস্যা নেই। যেখানে ভার্ব নেই সেখানে বি ভার্ব, যেখানে ভার্ব নেই সেখানে বি ভার্ব, মানে অ্যামিজাল লাগবে। ওকে, আবারও মুহাম্মদ ইউনুস আমি লিখবো। লিখলাম মুহাম্মদ ইউনুস। সাবজেক্ট পেলাম, বি ভার্ব হিসেবে ইজ নিলাম। সাবজেক্ট হলো, ভার্ব হলো। এবার আমার অবজেক্ট বা কমপ্লিমেন্টই দরকার। কোর্স ফি কত এগুলো নিয়ে ভাই আমরা কথা বলবো না এখন। হ্যাঁ, আমি একটা সৎ উদ্দেশ্য নিয়ে আসছি, আপনাদেরকে আজকে প্রথম ক্লাসে শেখাবো। শেখেন, আমাদের কোর্সে ভর্তি হওয়া না হওয়ার হিসাব ওগুলো পরে হবে। শেখেন, যদি শিখতে পারেন আমার জন্য একটু দোয়া করবেন। আর কোর্স নিয়ে আমরা পরে কথা বলবো। এখন কোনো বাণিজ্যিক আলাপ হবে না, এখন শুধু আলোচনা করব আমরা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ চৌধুরী ছাদিয়া। এখন কি বলছে? তাহলে আমার এই বাক্যটা হলো ইট ইজ আ কনসেপ্ট অফ মোহাম্মদ ইউনুস। তারপরে আমরা লিখছি কি? মোহাম্মদ ইউনুস ইজ। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এবার এই পুরোটা হলো আমার অবজেক্ট। একজন শান্তিতে নোবেল বিজয়ী। তাহলে একজনের ইংলিশ কি? এ। তাহলে আমি লিখলাম আ। এবার নোবেল বিজয়ী মানে নোবেল লরিয়েট। কিসে? শান্তিতে, ইন পিস। আপনি এক কথায় বলতে পারেন আ পিচ নোবেল লরিয়েট। এটা এক কথায় বলা যেতে পারে। ওকে, আমার এই বাক্যটাও হয়ে গেল। উইনার মানে বিজয়ী, লরিয়েট মানেও যে নোবেল পায় তাকে লরিয়েট বলা হয়। ওকে, এটা হলো। আমার নেক্সট সেন্টেন্স কি আছে? সামাজিক ব্যবসা দিন দিন জনপ্রিয় হচ্ছে। ওকে, একটু আগে আসলে এই বাক্যটা দুবার হয়ে গেছে, হ্যাঁ, মানে রিপিট হয়েছে। তাহলে আমি এই অংশটুকুকে কেটে দিলাম। ওকে, তাহলে আমার মোট 3টা সেন্টেন্স হলো। সোশ্যাল বিজনেস ইজ বিকামিং পপুলার ডে বাই ডে। ইট ইজ আ কনসেপ্ট অফ মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস ইজ আ পিস নোবেল লরিয়েট। তাহলে এবার আমাদের মিশন কি যেন ভাইয়া? আমাদের মিশন হচ্ছে আমরা এই বাক্যগুলোকে একটা বাক্যে রূপান্তর করব। সেটা হয়ে যাবে লং সেন্টেন্স। মনোযোগ দিই, আমরা লং সেন্টেন্সটা কিভাবে লিখব? সোশ্যাল বিজনেস ইজ বিকামিং পপুলার ডে বাই ডে। ওকে, ভালো কথা।
তাহলে আমিও লিখলাম দেখে দেখে, সোশ্যাল বিজনেস, মনোযোগ দিবেন, ইজ বিকামিং পপুলার ডে বাই ডে, মনে করেন লিখে ফেলছি। এবং তারপরে কি লেখা আছে? তারপরে লেখা আছে ইট ইজ আ কনসেপ্ট অফ মোহাম্মদ ইউনুস। ইট ইজ বলতে কাকে বোঝাচ্ছে? ইট বলতে কাকে বোঝাচ্ছে? সোশ্যাল বিজনেসকে। তাহলে যা সোশ্যাল বিজনেস তাই তো মোহাম্মদ ইউনুসের কনসেপ্ট, তাই না? রাইট। এরকম যখন একই নাউন সম্পর্কে একাধিক তথ্য দেয়া হয়, এগুলোকে আমরা বলি অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ, কেস ইন অ্যাপোজিশন। তাহলে যাহা সোশ্যাল বিজনেস তাহাই ডক্টর ইউনুসের কনসেপ্ট। সেক্ষেত্রে আমরা কি করব? এই সোশ্যাল বিজনেসের পরে একটা কমা চিহ্ন দিব, দিয়ে আমরা লিখব আ কনসেপ্ট অফ মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস। খেয়াল করেন, আমাদের প্রথম বাক্যের সাবজেক্ট ছিল সোশ্যাল বিজনেস। প্রথম বাক্যের সাবজেক্ট কি ছিল? সোশ্যাল বিজনেস। আমরা সেই সোশ্যাল বিজনেস লেখার পরে কমা চিহ্ন দিয়েছি, দিয়ে কি লিখছি? আর কনসেপ্ট অফ মোহাম্মদ ইউনুস। কারণ যা সোশ্যাল বিজনেস তাই মোহাম্মদ ইউনুসের কি কনসেপ্ট। আচ্ছা, তার মানে এই পুরোটা মিলে আমার সাবজেক্ট হয়ে গেল। এখন আমি বাকি অংশটুকু লিখবো ইজ বিকামিং পপুলার। ইজ বিকামিং পপুলার, জনপ্রিয় হচ্ছে। কি বুঝলেন? এই দুইটা বাক্য মিলে আমি আপনাদেরকে একটা বাক্য করা দেখাইলাম। এবার আমরা দেখব এই তিনটা বাক্যকে আমরা এক বাক্যে রূপান্তর করব। তাহলে আমাকে কি ভাবতে হবে? আমাকে ভাবতে হবে এভাবে, সোশ্যাল বিজনেস যা তাই মোহাম্মদ ইউনুসের একটা কনসেপ্ট, কথা সত্য। এখন আমি এই মোহাম্মদ ইউনুস সম্পর্কে বাকি যে তথ্যটা আছে সেটা আমি ওখানে ইউনুসের পাশে যোগ করে দেই। মোহাম্মদ ইউনুস কে? মোহাম্মদ ইউনুস ইজ আ পিস নোবেল লরিয়েট, তাই না? রাইট। তাহলে আমি এখানে লিখে দিলাম যে হু ইজ আ পিস নোবেল লরিয়েট। বুঝলেন? আপনার বাক্যের আসল সাবজেক্ট কিন্তু মোহাম্মদ ইউনুস না, আসল সাবজেক্ট কে? সোশ্যাল বিজনেস। এখন আপনি এই আসল সাবজেক্টটাকে কেন্দ্র করে আপনি আসল ভার্বটা লিখেন ইজ বিকামিং পপুলার। ইজ বিকামিং পপুলার ডে বাই ডে। দেখেন কি সুন্দর একটা বাক্য হলো। সোশ্যাল বিজনেস আ কনসেপ্ট অফ মোহাম্মদ ইউনুস। কোন মোহাম্মদ ইউনুস? হু ইজ আ পিস নোবেল লরিয়েট। ও আচ্ছা, ঠিক আছে। তো এবার বলো সোশ্যাল বিজনেস কি হলো? সোশ্যাল বিজনেস ইজ বিকামিং পপুলার ডে বাই ডে। ইজ বিকামিং পপুলার ডে বাই ডে। এখন আপনারা বুঝে গেছেন যে এভাবে আপনারা নাউনের পাশে অ্যাপোজিটিভ লিখে সাবজেক্টকে অনেক 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 লং করে লিখতে পারেন। সুন্দর একটা বাক্য হয়ে গেল। হ্যাঁ, এইখানে একটা কমা দিতে হবে। থ্যাংক ইউ। তাহলে সোশ্যাল বিজনেস আর কনসেপ্ট অফ মোহাম্মদ ইউনুস হু ইজ আ পিস নোবেল লরিয়েট ইজ বিকামিং পপুলার ডে বাই ডে। তাহলে আমার এটা হলো আসল ভার্ব আর এটা হলো আসল সাবজেক্ট, বাকিগুলো অ্যাপোজিটিভ, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ ক্লোজ ব্যবহার করছি। ধৈর্য নিয়ে বোঝেন। এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখেন যেন বাসায় খাতায় তুলে নিতে পারেন। আচ্ছা, হ্যাঁ বলবো, আরো আসবে ভাইয়া, আরো আসবে, একটু মনোযোগ দেন আগে। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে এসে আশা করি। আচ্ছা, এবার এই সেন্টেন্সগুলো আসলে কেন লিখতে হয়? কেন লিখবেন না বলেন? যারা ছোট বাচ্চা, যাদের বয়স 8 বছর 9 বছর, তারা কিভাবে কথা বলে? আধো আধো কথা বলে। বলে কি? যেমন আমার ছেলে যখন ছোট ছিল সে আমাকে বলতো বাবা তুমি ভালো। আরেকটা বাক্য বলতো যে বাবা তুমি কেয়ারিং। তারপর আবার বলতো বাবা তুমি আদর্শ। এখন আমার ছেলে বড় হয়ে আমাকে বলে যে বাবা তুমি খুবই কেয়ারিং টাইপের একটা আদর্শ বাবা।
তার মানে কি, মানুষ যখন ম্যাচিউর হয় তার সেন্টেন্স গুলো গ্রো করে, মানুষ যখন ছোট থাকে তার সেন্টেন্স গুলো এই ইম্যাচিউর থাকে। নিশ্চয় আপনারা বড়, তো তার প্রমাণ হবে আপনার রাইটিং এ। ইউর ওয়ে অফ রাইটিং ইজ ইউ, অর্থাৎ আপনার ওয়ে অফ রাইটিং যা আপনি তাই। দ্যাট ইজ ওয়াই লং সেন্টেন্স শিখতে হবে। চলেন আমরা কথা না বাড়িয়ে আরো যাই, আরো বুঝবো, আমরা আরো বুঝবো। প্যারা করে লিখেন কেন, লাস্ট পার্ট। আচ্ছা কই প্যারা করে লিখি নাই তো, জাস্ট এটাকে এক সেন্টেন্স আমরা লিখে ফেলছি। এবার আমরা পরের সেন্টেন্সে চলে যাব। পুরো ক্লাসটা করেন, ভালো লাগবে ভাই। আমাদের ইএনজি লার্নিং এর কোর্স করার জন্য আমরা কাউরে বিজ্ঞাপন দেই না, বুঝতেই পারছেন। আমি যদি এই প্রথম ক্লাস যদি বিজ্ঞাপন করতাম, শুরুতেই বলতাম ভর্তি চলছে ভর্তি চলছে, কিসের ভর্তি চলছে? কোনো ভর্তি চলছে না, একটা চেষ্টা চলছে। কিসের চেষ্টা? শেখানোর চেষ্টা। এরপর আপনারা যদি কেউ মনে করেন আমার বন্ধু বান্ধবকে আমি কোর্সে ভর্তি করে দিতে পারেন, ইচ্ছা হলে দিতে পারেন। মোহাম্মদ ইউনুস হলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। মোহাম্মদ ইউনুস দারিদ্রতা এবং বেকারত্ব মুক্ত একটি বিশ্ব দেখতে চান। ভালো কথা। ওকে, তাহলে মোহাম্মদ ইউনুস হলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। আমরা আগে এই বাক্যটা নিয়ে ভাববো। হ্যাঁ প্লিজ আবার একটু মনোযোগ দিবেন। হ্যাঁ তাহলে এখানে আমার সাবজেক্ট কে? মোহাম্মদ ইউনুস। ভার্ব কে? হলেন। কমপ্লিমেন্ট বা অবজেক্ট কোনটা? গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। একটা বিষয় আমি একটু ক্লারিফাই করে নেই, এই যে আমি বলতেছি অবজেক্ট বা কমপ্লিমেন্ট, দয়া করে এইটা আমার কেউ ভুল ধরতে আসবেন না। হ্যাঁ আমি জানি এটার নাম কমপ্লিমেন্ট, বাট আমি এটাও জানি আপনাকে অবজেক্ট আর কমপ্লিমেন্টের ঝামেলায় ফেলানো আমার উচিত না, এত পেইন নেওয়ার দরকার নেই। সাবজেক্ট ভার্ব বাকিটাকে অবজেক্ট ধরে নেন, কোনো সমস্যা নেই, ধরতে সমস্যা নেই। তাহলে আমার সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। তাহলে আমি এইটুকু লিখবো, মোহাম্মদ ইউনুস। তো আমি লিখে দিলাম মোহাম্মদ ইউনুস। ভার্ব হলেন বলতে কি? ইজ। এবার অবজেক্টটা কি? গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। বেশ বড়, যে কোনো কিছু সাইজে বড় পেছন দিক থেকে অনুবাদ করো, যে কোনো কিছু সাইজে বড় পেছন দিক থেকে অনুবাদ করো। মানে প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার, প্রতিষ্ঠাতা অব গ্রামীণ ব্যাংক, অব গ্রামীণ ব্যাংক। আমার প্রথম বাক্যটি হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তাহলে এই বাক্যে কে? সাবজেক্ট তিনি। তিনি কি? তিনি কি? তিনি কে? তার কমপ্লিমেন্ট দরকার, অবজেক্ট দরকার। উত্তর হলো তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তাহলে এটা হলো আমার অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তাহলে ভার্ব কোনটা? ভার্ব নাই, আর ভার্ব নাই মানে আপনাকে বি ভার্ব ধরতে হবে। তাহলে তিনি, হি, তিনি মানে ডক্টর ইউনুস, হি ইজ, তিনি হলেন। সাবজেক্ট নিয়েছি, ভার্ব নিয়েছি। অবজেক্ট অনেক বড়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বেশ বড়। যা কিছু সাইজে বড় পেছন দিক থেকে অনুবাদ করো। আমার পেছনের পার্টটা কি? প্রধান উপদেষ্টা, দা চিফ অ্যাডভাইজার, তিনি প্রধান উপদেষ্টা। ওকে, দা দিলাম কেন ভাই? যিনি প্রধান তিনি তো নির্দিষ্ট, তো দা হবে। প্রধান উপদেষ্টা লিখছি, সাইজে বড় পেছন দিক থেকে লিখবো। প্রধান উপদেষ্টার ইংলিশ হলো, এবার এই যে র, র এর জন্য দিলাম কি? অফ। কিসের? অন্তর্বর্তীকালীন সরকার। ওকে, দা ইন্টারিম গভর্নমেন্ট। নিশ্চয় এই টার্মটা নির্দিষ্ট, সো আমাকে দা দিতে হবে, ইন্টারিম গভর্নমেন্ট। আপনি এখন বলবেন যে স্যার আমি যদি অন্তর্বর্তীকালীন এর বাংলা না জানি, ইংলিশ না জানি, না জানলে পারবেন না, তাহলে উপায়? কোনো উপায় নাই। উপায় একটাই, আপনাকে শিখতে হবে। আমরা এগুলো শেখাবো ইনশাল্লাহ, টেনশন নেবেন না। দা ইন্টারিম গভর্নমেন্ট, এবার কোথাকার? বাংলাদেশের, অব বাংলাদেশ। আমাদের এই বাক্যটা হয়ে গেল যে হি ইজ দ্য চিফ অ্যাডভাইজার অব দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ। ফাইন, এবার আমরা তৃতীয় বাক্যে যাব। মোহাম্মদ ইউনুস দারিদ্রতা এবং বেকারত্ব মুক্ত একটি বিশ্ব দেখতে চান। তাহলে এখানে সাবজেক্ট কে? মোহাম্মদ ইউনুস। ভার্ব কোনটা? চান। ওকে, বা দেখতে চান, এটা মূলত ভার্ব। আচ্ছা, অবজেক্ট কি দেখতে চান? উত্তর হলো দারিদ্রতা এবং বেকারত্ব মুক্ত একটি বিশ্ব।
তার মানে এটা হলো আমার অবজেক্ট, কোনো ঝামেলা নেই। আমরা আগে সাবজেক্ট লিখে ফেলি, তাহলে আবারও লিখবো মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস সাবজেক্ট হলো আমার। এবার ভার্ব, ভার্ব কি? দেখতে চান। ভার্বটা তো সাইজে বড়, কথা আগের তাই, যা কিছু সাইজে বড় পেছন দিক থেকে অনুবাদ করো, মনে রাখবেন। তাহলে চান, চাওয়ার ইংলিশ কি? চাওয়ার ইংলিশ ওয়ান্ট, আবার উইশ, দুটার মধ্যে একটু পার্থক্য আছে। উইশটা হলো একটা ইচ্ছা, আর ওয়ান্ট হলো একটা জোর করে চাওয়া, এমন টাইপের আর কি। তো এখানে উইশ লিখলে মনে হয় ভালো হয়, ওয়ান্ট দিলেও ভুল হবার নয়। তাহলে আমি লিখলাম ওয়ান্ট অথবা উইশ। যাই লিখি না কেন, ইউনুস তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এর যুক্ত হবে, তাহলে ওয়ান্টস অথবা উইশেস, চান। ওকে, তাহলে ভার্বটা এখনো শেষ হয়নি, চানের ইংলিশ লিখছি। এবার এই যে তে, এই তের ইংলিশ কিন্তু টু, মাথায় রাখবেন ক্রিয়ার সাথে তে থাকলে আপনাকে টু প্লাস ভার্ব নিতে হবে, টু। এবার দেখা, দেখার ইংলিশ সি লিখেন, সমস্যা নেই। অনেক কিছু লেখা যায় ভাই, আমি জানি এখানে এক্সপেরিয়েন্স লেখা যেতে পারে, অনেক কিছু লেখা যেতে পারে, বাট আগে একটু শেখেন। তাহলে ওয়ান্টস টু সি বা উইশ টু সি লিখলাম, ভার্ব হয়ে গেল। এবার অবজেক্ট কি দেখতে চান? দারিদ্রতা এবং বেকারত্ব মুক্ত একটি বিশ্ব। তাহলে এই পুরোটাই যদি অবজেক্ট হয়, সাইজে বড়, তার মানে পেছন দিক থেকে অনুবাদ করো, তাহলে একটা বিশ্ব, তাহলে ওয়ার্ল্ড। হ্যাঁ, বিশ্বর সামনে দা বসে, বাট এখানে কিন্তু ওইভাবে বলেন, এখানে বলছে এমন একটা বিশ্ব, তাহলে মানে এটা অনির্দিষ্ট হয়ে গেল। তাহলে ওয়ার্ল্ড, একটা বিশ্ব। এবার একটির আগে কি? মুক্ত, মুক্তর ইংলিশ কি ভাই? ফ্রি। এন্ড ফ্রির পরে কিন্তু ফ্রম বসাতে হয়, কারণ কি থেকে মুক্ত, তাই ফ্রম, ফ্রম। তাহলে কি থেকে মুক্ত? দুইটা জিনিস থেকে মুক্ত, প্রথমে দারিদ্রতা, তারপর বেকারত্ব। আপনি পেছন দিক থেকে অনুবাদ করবেন, কিন্তু ভুলে যাবেন না যে লাইনে আগে দাঁড়িয়ে আছে তার ইংলিশটা আগে লিখতে হবে, তা না হলে বড্ড মন খারাপ করবে সে। আগে দাঁড়িয়ে আছে কি? দারিদ্রতা, তাহলে আমি লিখবো পোভার্টি, পোভার্টি। এন্ড বেকারত্বের জন্য আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট। হয়ে গেল আমার এই সেন্টেন্সটা। তাহলে আমরা তিনটা সেন্টেন্স কি লিখলাম? মোহাম্মদ ইউনুস ইজ দ্য ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক, হি ইজ দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, মোহাম্মদ ইউনুস ওয়ান্টস অর উইশেস টু সি আ ওয়ার্ল্ড ফ্রি ফ্রম পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। এবার আমাদের কাজ কি? কম্বাইন করা, জয়নিং সেন্টেন্স, কম্বাইনিং সেন্টেন্স হুইচ মেক্স আ সেন্টেন্স লং। আমরা সেই লং সেন্টেন্সটা লেখা শিখবো। আচ্ছা, কিভাবে? কখনো অ্যাপোজিটিভ ব্যবহার করে, কখনো অ্যাডজেক্টিভ ক্লোজ ব্যবহার করে, আমি সব শেখাবো, ধৈর্য নিয়ে একটু বোঝেন। তাহলে আমার মোহাম্মদ ইউনুস ইজ দ্য ফাউন্ডার অফ দ্য গ্রামীণ ব্যাংক, হি ইজ দ্য চিফ অ্যাডভাইজার অফ ইন্টারিম গভর্নমেন্ট। তার মানে যিনি মোহাম্মদ ইউনুস, তিনি ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার। ওকে, তাহলে যিনি মোহাম্মদ ইউনুস, তিনি গ্রামীণ ব্যাংকের ফাউন্ডার, তিনি ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার, ঠিক না? তাহলে আমি তিনটাকে পাশাপাশি লিখে ফেলবো, তাহলে হয়ে গেল, খেলা শেষ। তাহলে আমি লিখলাম মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইউনুস, কমা চিহ্ন দিব, এগুলোকে বলা হয় অ্যাপোজিটিভ। হ্যাঁ, এবার মোহাম্মদ ইউনুস কে? উনি গ্রামীণ ব্যাংকের ফাউন্ডার। ওকে, তাহলে আমি লিখলাম যে দা ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক। আবার এই ভদ্রলোকে কি? তিনি চিফ অ্যাডভাইজার। আচ্ছা, ধরেন আমি লিখলাম দা, আগে লিখি কথা শুনেন, চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট কোথাকার? বাংলাদেশের, গভর্নমেন্ট অফ বাংলাদেশ। ওকে, আমার সাবজেক্ট হয়ে গেছে, কিন্তু ছোট্ট একটা ঝামেলা, সেটা হলো এই যে আমরা দুইবার দা লিখছি না, ফাউন্ডারের সামনেও দা, আবার চিফ অ্যাডভাইজারের সামনেও দা। যদি একই নাউন সম্পর্কে আপনি তথ্য দেন, তাহলে বারবার দা ব্যবহার করা যাবে না। কি বলেছি? একই নাউনকে মিন করাতে চাইলে বারবার দা ব্যবহার করা যাবে না। প্রথমবার দিবেন, বাট পরে আর দিবেন না। কি হবে দিলে? দিলে ভিন্ন ব্যক্তিকে বোঝাবে। ওকে, তাহলে দেখেন আমার এই প্রথম সেন্টেন্সটা, দ্বিতীয় সেন্টেন্সটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, এবার তৃতীয় সেন্টেন্সেও আবার আছে মোহাম্মদ ইউনুস, তাহলে কি আরো মোহাম্মদ ইউনুস লেখার দরকার আছে? আমি তো শুরুতেই লিখছি। আচ্ছা, এখন মোহাম্মদ ইউনুসের পরে যা আছে আমি তাই লিখে দিব।
এখন আমি লিখে দিব যে ইনি কি ওয়ান্টস চান টু সি আ ওয়ার্ল্ড, একটা বিশ্ব ফ্রি ফ্রম কি জন্য পোভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, পোভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। খেয়াল করেছেন? তাহলে এখানে খেয়াল করেন আমার আসল সাবজেক্ট কিন্তু মোহাম্মদ ইউনূস, বাকিগুলো হলো তার সম্পর্কে অ্যাপোজিটিভ। তাহলে আমার আসল সেন্টেন্স হচ্ছে মোহাম্মদ ইউনূস ওয়ান্টস টু সি আ ওয়ার্ল্ড ফ্রি ফ্রম পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। এই বাক্যটা লিখে সুবিধা কি, আপনি একটা সেন্টেন্সের মধ্যে কতগুলো ইনফরমেশন ঢুকা দিতে পারলেন। মোহাম্মদ ইউনূস, দ্য ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক, চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারিম গভর্নর অফ বাংলাদেশ, সেই ভদ্রলোক ওয়ান্টস টু সি আ ওয়ার্ল্ড ফ্রি ফ্রম পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। তাহলে এভাবে কিন্তু লং সেন্টেন্স লিখতে হয়। অলরেডি চ্যাট বক্সে এবং কমেন্ট বক্সে অনেকেই লিখে ফেলছে মোহাম্মদ ইউনূস দ্য চিফ অ্যাডভাইজার হু ওয়ান্টস টু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই লেখা যাবে ভাইয়া, নিশ্চয়ই লেখা যাবে। আমি এরকমই আপনাদের চমৎকার মতামতগুলো আশা করব আরো 2-4টা ক্লাস পরে আমি নিজেই ডাকবো। স্যার একটু বেশি ফাস্ট হচ্ছে, একটু স্লো হইলে ভালো হয়। আমি তো এর থেকে আর স্লো মনে হয় বলতে পারবো না ভাইয়া, আপনি একটু ফাস্ট হয়ে যান প্লিজ, চেষ্টা করেন। আমি এর থেকে বেশি ফাস্ট হতে মানে স্লো হতে পারতেছি না, তারপর চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমার এই সেন্টেন্সটা কিন্তু হয়ে গেল। যারা আমাদেরকে লিখতেছেন ভর্তির ব্যাপারে আগ্রহী, আমাদের কোর্সে অবশ্যই ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বার, এই নাম্বারে ফোন করলে ভর্তি বিষয়ে সমস্ত কথা হবে। আমার মুখ দিয়ে ভর্তি বিষয়ে কিছু বের হবে না, কারণ আমি পড়াবো, শেখাবো, মতামত দিব, নিজের জ্ঞানটুকু শেয়ার করব। ভর্তির বিষয় সমস্ত ডিল করবে কোর্স কোঅর্ডিনেটর। যাদের দরকার মনে হবে, যাদের ভর্তি করাতে চান বন্ধুদেরকে জাস্ট ফোন নাম্বারটা দিবেন, কথা বলে ভর্তি হয়ে যাবে। এবার চলেন আমরা পরের সেন্টেন্সে চলে যাই। পরের সেন্টেন্সে কি আছে, পরের সেন্টেন্সটা আমরা ধৈর্য নিয়ে একটু বুঝবো। আচ্ছা, ওকে, কি বলছে? সামাজিক ব্যবসা হলো সমাজের মঙ্গলের জন্য একটি ব্যবসা। ওকে, তাহলে এখানে হলো শব্দটি আমার ভার্ব। আচ্ছা, ভার্ব। এবার আমার সাবজেক্ট কে, উত্তর হলো সামাজিক ব্যবসা, এটা আমার সাবজেক্ট। সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম। এবার অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এটা কি? উত্তর হলো সমাজের মঙ্গলের জন্য একটি ব্যবসা। তার মানে এটা আমার অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট যাই বলেন। সামাজিক ব্যবসা হলো সমাজের মঙ্গলের জন্য একটা ব্যবসা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি বাক্য আছে। আমরা এই বাক্যগুলোকে প্রথমে আলাদা আলাদা করে অনুবাদ করব, তারপর আমরা এগুলোকে সব একত্রিত করে একটা লং সেন্টেন্স বানাবো। সো আমাদের প্রথম বাক্যে কি আছে? সামাজিক ব্যবসা হলো সমাজের মঙ্গলের জন্য একটি ব্যবসা। এখানে সাবজেক্ট কে? সামাজিক ব্যবসা। ভার্ব কোনটা? হলো। আর অবজেক্ট বা কমপ্লিমেন্ট কোনটা? সমাজের মঙ্গলের জন্য একটা ব্যবসা। ওকে ফাইন। তো আমি আগে সামাজিক ব্যবসার ইংলিশ লিখবো সোশ্যাল বিজনেস। হলোর জন্য আমি লিখবো ইজ। এবার আমার কমপ্লিমেন্টটা হলো সমাজের মঙ্গলের জন্য একটা ব্যবসা। তাহলে এই যে কমপ্লিমেন্ট, এরকম কয়েকটা শব্দ মিলিয়ে একটা অবজেক্ট বা একটা কমপ্লিমেন্ট বা একটা সাবজেক্ট হলে, মানে কয়েকটা শব্দ মিলিয়ে বাক্যের একটা পার্ট হলে বা একটা ফ্রেজ হলে, তাকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তার মানে আমি আগে লিখবো একটি ব্যবসা, আ বিজনেস। এবার জন্যর ইংলিশ কি? ফর। পেছন দিক থেকে আসবো, সমাজের মঙ্গল, আগে মঙ্গল। আচ্ছা, সোশ্যাল ওয়েলফেয়ার লিখলেই হয়ে যায়। হ্যাঁ, সমাজের মঙ্গল, ফর সোশ্যাল ওয়েলফেয়ার, অথবা লিখতে পারেন ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি, অনেকভাবে লেখা যেতে পারে। তো আমি লিখলাম সোশ্যাল ওয়েলফেয়ার, ফেয়ারওয়েল না, ওয়েলফেয়ার। তাহলে সমাজের মঙ্গলের জন্য একটা ব্যবসা। তাহলে আমার প্রথম বাক্যটা হয়ে গেল। দ্বিতীয় বাক্যে কি বলেছে? যে সামাজিক ব্যবসার মূল লক্ষ্য হলো মুনাফা উত্তোলন ছাড়াই সমাজের একটি সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যবসা পরিচালিত করা। ওরে বাবা! তাহলে এই বাক্যের আমরা সাবজেক্ট আগে খুঁজবো। সাবজেক্টটা হলো সামাজিক ব্যবসার মূল লক্ষ্য, এটা হলো আমার সাবজেক্ট। আর হলো, এটা হলো আমার ভার্ব। এখন এর লক্ষ্যটা কি?
অবজেক্ট দরকার। উত্তর হলো এই পুরোটাই, যে মুনাফা উত্তোলন ছাড়াই সমাজের একটি সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যবসা পরিচালিত করা, এই পুরোটাই হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। বিশ্বাস হচ্ছে না? এটাই হলো তো ভার্ব, সাবজেক্ট সামাজিক ব্যবসার মূল লক্ষ্য। তাহলে এখন প্রশ্ন হলো সামাজিক ব্যবসার মূল লক্ষ্যটা কি? এই কি দিয়ে প্রশ্নগুলো তো উত্তর হিসেবে এটাই আসে। তাহলে আমি আগে সাবজেক্টটা লিখবো যে সামাজিক ব্যবসার মূল লক্ষ্য। আমার সাবজেক্টটা বড়, যে কোনো কিছু সাইজে বড় পেছন দিক থেকে অনুবাদ করো। তাহলে আমি লিখবো মূল লক্ষ্য, যে দা মেইন অবজেক্ট বা প্রাইম অবজেক্ট বা প্রমিনেন্ট অবজেক্ট ইত্যাদি ইত্যাদি, যা মন চাই লিখবেন আপনি। আমি খুব সহজ করে লিখলাম যে দা মেইন অবজেক্ট বা টার্গেট ইত্যাদি, বা অবজেক্টিভ লিখতে পারেন, মূল লক্ষ্য। আচ্ছা, এবার হলো, হলোর ইংলিশ কি দিব? ইজ। হলো, সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম। এবার আমার অবজেক্ট দরকার। অবজেক্টের পুরোটাই কমপ্লিমেন্টটা, কিন্তু যখনই কোনো কিছু সাইজে বড় হয় তাকে আমরা অনুবাদ করি কোন দিক থেকে? পেছন দিক থেকে। তাহলে আমার পেছনের শব্দটা কি? পরিচালিত করা। পরিচালিত করার ইংলিশ কি ভাই? কন্ডাক্ট বা রান বা ডিরেক্ট, এই টাইপের কিছু। ওকে, আমি রান লিখলাম, রান পরিচালিত করা। কিন্তু ইজ একটা ভার্ব, রানও একটা ভার্ব, এরকম দুইটা ফিনিট ভার্ব পাশাপাশি বসতে পারে না। তাই দ্বিতীয়টাকে নন ফিনিট ভার্ব করতে হবে। মানে কি? এর সাথে আইএনজি যোগ করতে হবে অথবা এর সামনে টু যোগ করতে হবে। কিন্তু আমি টু যোগ করব। প্রশ্ন হলো আইএনজি কেন দিব না? আসলে উদ্দেশ্য বুঝালে ইনফিনিটিভ করাই শ্রেয়। কি বলেছি? কোন কাজের পেছনে একটা উদ্দেশ্য বুঝালে ইনফিনিটিভ করাই শ্রেয়। তাহলে টু রান, পরিচালিত করা। ওকে, এবার কাকে? ব্যবসাকে। তাহলে বিজনেস। জাস্ট আপনি পেছন দিক থেকে লিখবেন, ধৈর্য হারা হবেন না। ব্যবসা। এবার লক্ষ্যে, লক্ষ্যের ইংলিশ কি? ইন অর্ডার টু, অথবা উইথ আ ভিউ টু, অথবা লুক ফরওয়ার্ড টু। আরে ভাই কত কিছু লিখতে পারেন। কি লুক ফরওয়ার্ড টু লিখবেন? সেটাও লিখতে পারেন। পার্থক্য ইন অর্ডার টু এর পর ভার্বের বেস ফর্ম, আর লুক ফরওয়ার্ড টু যদি লিখি তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। এই হলো বিষয়টা। ইন অর্ডার টু বাদে যত টু সবগুলোর পর ভার্বের সাথে আইএনজি। মজার বিষয়, আপনি শুধু টু লিখতে পারেন, কারণ লক্ষ্য মানে ইনফিনিটিভ। লক্ষ্যে। এবার কিসের লক্ষ্যে? সমাধান। সমাধানের ইংলিশ কি? সলভ। কিন্তু লুক ফরওয়ার্ড টু এর পর তো ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে কি হবে? সলভিং, সমাধানের লক্ষ্যে। এবার সমাধানের ইংলিশ হলো, আমরা পেছন দিক থেকে আসতেছি কিন্তু, হ্যাঁ, একটি সমস্যা, তাহলে আ প্রবলেম, একটি সমস্যা বা ইস্যু লিখতে পারেন। আচ্ছা, তাহলে এবার কোথায় সমস্যাটা? সমাজের। তাহলে অফ দ্য সোসাইটি বা ইন দ্য সোসাইটি, সমাজের। আ প্রবলেম ইন দ্য সোসাইটি না লিখে আপনি কিন্তু আরো স্মার্টলি লিখতে পারেন আ সোশ্যাল ইস্যু বা সোশ্যাল প্রবলেম। একটু আগে যা লিখেছিলাম সেটা হালাল, এখন যা লিখছি এটাও বৈধ, কিন্তু আপনাকে একটু খুঁজতে হবে যে কোনটা স্মার্ট আর লাগে, কোথায় ফ্যাট কম, এটা একটু খুঁজতে হবে ভাই, তাহলে রাইটিং এর সৌন্দর্য থাকে না। ওকে, আর সোশ্যাল ইস্যু একটা সমাজের একটা সমস্যা। এবার সারাই, সারার ইংলিশ কি? উইদাউট, দিলাম উইদাউট। দেখেন কিরকম ধৈর্যের প্রয়োজন লাগতেছে। উইদাউট সারাই। এবার কি সারাই? উত্তোলন সারাই। কি উত্তোলন? মুনাফা উত্তোলন। তাহলে উত্তোলন করার ইংলিশ কি? উইথড্রল, তাই না? বা রিসিভ বা টেক। উত্তোলন মানে নেয়া, আপনি টেকিংও লিখতে পারেন। আমি ধর লিখলাম উইদাউট, যে উইথড্রল লিখতে চাচ্ছি, মুনাফা, তাহলে উইদাউট উইথড্রলিং বা টেকিং মুনাফা, এনি প্রফিট বা ডিভিডেন্ড, আমি লিখলাম ডিভিডেন্ড। দেখেন কি সুন্দর একটা বাক্য হয়ে গেল, যে দ্য মেইন অবজেক্ট ইজ টু রান। ও, দ্য মেইন অবজেক্ট, আমি একটা জিনিস মিস করছি, সরি। কিসের অবজেক্ট? সামাজিক ব্যবসার। তো দ্য মেইন অবজেক্ট অফ সোশ্যাল বিজনেস, হ্যাঁ, the main object of social business is to run business, look forward to solving a social issue without withdrawing or taking any dividend.
এখন আমাদের কাজ কি, আমরা এই দুইটা বাক্যকে এক বাক্যে রূপান্তর করব, এটা আমাদের কাজ। ওকে ফাইন, তাহলে আমার কি করতে হবে? সোশ্যাল বিজনেস যা সমাজের কল্যাণে বিজনেসও তাই। তাহলে আমি কি লিখতে পারি? সোশ্যাল বিজনেস, লেখার পর একটা কমা চিহ্ন দিব, দিয়ে আমি লিখব আ বিজনেস ফর সোশ্যাল ওয়েলফেয়ার। আ বিজনেস ফর সোশ্যাল ওয়েলফেয়ার। ওকে, তাহলে যা সামাজিক ব্যবসা তাই সমাজের কল্যাণে ব্যবসা। এর সাথে আমি কি যোগ করব, একটা জিনিস খেয়াল করেন, জাস্ট আমি এর সাথে যোগ করে দিব দা অবজেক্ট, তাহলেই হয়ে যাবে। দা মেইন অবজেক্ট অফ সোশ্যাল বিজনেস। তাহলে কি হলো? দা মেইন অবজেক্ট অফ সোশ্যাল বিজনেস, কমা চিহ্ন দিয়ে আ বিজনেস ফর সোশ্যাল ওয়েলফেয়ার। তাহলে যা সমাজের মঙ্গলের জন্য একটা ব্যবসা বা সোশ্যাল বিজনেস যা তার মেইন অবজেক্ট, এই পুরোটা হয়ে গেল আমার সাবজেক্ট। এবার আমি এই যে ভার্ব থেকে শুরু করে বাকি যা আছে লিখে দেব। ইজ টু রান বিজনেস, look forward to solving a social issue without withdrawing or taking any dividend. This is the art of making long sentence. আপনি আরো অনেক ভাবে লিখতে পারেন। হ্যাঁ, কোনো কিছু বুঝতে না পারলে আমার ফোন নাম্বারে কথা বলতে হবে না, আপনি ক্লাসেই কথা বলবেন, আমি আপনাকে বুঝাবো। একটু সময় নিয়ে এখন যা বুঝাচ্ছি সেটাকে একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। আচ্ছা, যারা আমার ক্লাস মনে করতেছেন যে ক্লাস বেঁধে যাচ্ছে বা আটকে আটকে যাচ্ছে, তাদের ইন্টারনেট দুর্বল, একটু মাথায় রাখতে হবে। ইন্টারনেট হয়তো বা দুর্বল, কারণ হচ্ছে আমরা যে ক্যামেরা দিয়ে ক্লাসটা নেই সেটাতে একটু রেজুলেশন বেশি, এর জন্য একটু শক্তপোক্ত ইন্টারনেট লাগবে। সো আমার এই বাক্যটা হয়ে গেল। এভাবে আমরা বিভিন্ন অ্যাপোজিটিভ, অ্যাডজেক্টিভ ক্লোজ, ফ্রেজ ব্যবহার করে আমরা লং সেন্টেন্স লিখতে পারি, যা আমাদের ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, এসে রাইটিং এর মতো অ্যাডভান্স রাইটিং এ খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব আরো কিছু বাক্য, মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি বাক্য, বাক্যগুলো ছোট বাক্য। এই ছোট বাক্যগুলোকে আমরা একটা লং সেন্টেন্সে রূপান্তর করব, এবং সেটা কিভাবে সম্ভব দেখি। বাংলাদেশ হলো একটি স্বল্প উন্নত দেশ, এটা একটা সেন্টেন্স। এটি 2026 সালে স্বল্প উন্নত দেশ থেকে উত্তীর্ণ হতে যাচ্ছে, এটা আরেকটা সেন্টেন্স। বাংলাদেশ ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন অর্জন করতেছে, এটা একটা সেন্টেন্স। আমার প্রথম কাজ তিনটা বাক্যকে আলাদা আলাদা করে ট্রান্সলেট করা। সো প্রথম বাক্যের ভার্বটা কি? হলো। এই হলো শব্দটা ভার্ব, সাবজেক্ট কে? বাংলাদেশ। ওকে, এবার অবজেক্ট বা কমপ্লিমেন্ট কোনটা? একটি স্বল্প উন্নত দেশ। তাহলে আমি এই অংশটুকুকে আগে ট্রান্সলেট করে ফেলবো। ধরে নেন এটাই অবজেক্ট, কমপ্লিমেন্টটাকে অবজেক্ট ধরে নিলাম। এবার আমার সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, আমার ভার্বটা কি? ইজ। এবার অবজেক্টটা হচ্ছে একটি স্বল্প উন্নত দেশ, বেশ বড়। তাহলে স্বল্প এর জিনিস হচ্ছে লেস্ট, উন্নত ডেভেলপড, ডেভেলপিং না, উন্নত হলো ডেভেলপড। কান্ট্রি, যাকে আমরা ওই যে এলডিসি বলি। হ্যাঁ, তাহলে বাংলাদেশ ইজ আ লেস্ট ডেভেলপড কান্ট্রি। এখনো তাই, এখনো ফাইনালি ঘোষণা আসেনি বের হওয়ার। হ্যাঁ, দ্বিতীয় বাক্যে আমরা যাব। এটি 2026 সালে স্বল্প উন্নত দেশ থেকে উত্তীর্ণ হতে যাচ্ছে। তাহলে এখানে ভার্ব কোনটা? হতে যাচ্ছে। কে হতে যাচ্ছে? এটি। তার মানে এটি হলো সাবজেক্ট। কি হতে যাচ্ছে? স্বল্প উন্নত দেশ থেকে উত্তীর্ণ। আচ্ছা,
তার মানে উত্তীর্ণ হতে যাচ্ছে, এটা হলো ভার্ব। ওকে, আর 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে, এটা হচ্ছে ভার্বের পরবর্তী অংশ বা কমপ্লিমেন্ট বা অবজেক্ট যাই ধরে। তাহলে আমার সাবজেক্ট এটি, আমি লিখবো কি ইট। কি লিখবো? ইট। এবার ভার্বটা কি? উত্তীর্ণ হতে যাচ্ছে। ভার্বটাও সাইজে বড়, যে কোনো কিছু সাইজে বড় হলে পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। তাহলে আগে যাচ্ছে ইংলিশ ইজ গোয়িং, যাচ্ছে। এবার এই যে হতে, তের ইংলিশ হলো টু, ইজ গোয়িং টু। হওয়ার ইংলিশ কি? বি। ইজ গোয়িং টু এক ধরনের একটা মডেল, সেমি মডেল ভার্ব, আমরা ভেঙে ভেঙে বুঝলাম। যাচ্ছে ইজ গোয়িং, হতে টু বি। এবার উত্তীর্ণ, গ্রাজুয়েটেড। উত্তীর্ণ সাবজেক্ট হয়েছে, ভার্ব হয়েছে। এবার ভার্বের পরের অংশ কি? 26 সালে স্বল্পোন্নত দেশ থেকে। থেকে, থেকে ইংলিশ কি? পেছন দিক থেকে লিখতে হবে। থেকে ইংলিশ হলো ফ্রম। কি থেকে? স্বল্প উন্নত দেশ থেকে। ফ্রম least developed country. তাহলে is going to be graduated from less developed country. আচ্ছা, কত সালে? 2026 সালে। in 2026। এটা একটা বাক্য। এবার পরের বাক্যে বলছে বাংলাদেশ ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন অর্জন করতেছে। হিয়ার না, মিডল ইনকাম মানে তো স্বল্প উন্নত না, মিডল ইনকাম মানে মধ্যম আয়। আমি তো এখানে মধ্যম আয়ের কথা বলিনি। তাহলে এখানে আমার ভার্বটা হলো অর্জন করতেছে। কি অর্জন করতেছে? ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, এটা অবজেক্ট। কে অর্জন করতেছে? বাংলাদেশ, এটা সাবজেক্ট। তাহলে আমি আগে সাবজেক্ট নিব বাংলাদেশ। এবার আমার ভার্বটা কি? অর্জন করতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইজ গেইনিং বা ইজ অ্যাচিভিং বা অবটেইনিং বা এক্সপেরিয়েন্সিং। এক্সপেরিয়েন্সিং মানে আপনার যা ইচ্ছা লিখেন, অর্জন করা বুঝালেই হলো। ওকে, আমার ভার্ব হলো। এবার অবজেক্ট হচ্ছে কি? ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন। ওকে, এখানে উন্নয়ন শব্দটা হলো নাউন, আর অবকাঠামোগত তার মানে বিশেষণ। আমরা জানি যে কোনো কিছু বড় হলে পেছন থেকে লিখতে হয়, বাট এরকম বিশেষণ যদি থাকে, অ্যাডজেক্টিভ থাকে নাউনের আগে, তাহলে অ্যাডজেক্টিভ গুলো আগে লিখতে হয়। তাহলে ব্যাপক, হিউজ ভাই সারা জীবন লিখছেন আর না, হিউজ না, ম্যাসিভ লিখেন। ম্যাসিভ infrastructural ডেভেলপমেন্ট। এখানে ম্যাসিভলি হবে না, হ্যাঁ, ম্যাসিভই হবে। ওই সূত্র এখানে কাজে লাগবে না। ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। ওকে, আমার তাহলে তিনটা বাক্য হয়ে গেল। দেখেন এই কি কি লিখছি? বাংলাদেশ ইজ আ লেস্ট ডেভেলপড কান্ট্রি, ইট ইজ গোয়িং টু বি গ্রাজুয়েটেড ফ্রম লেস্ট ডেভেলপড কান্ট্রি। আচ্ছা, ফ্রম দা লিখি, হ্যাঁ, ফ্রম দা লেস্ট ডেভেলপড কান্ট্রি ইন 2026। বাংলাদেশ ইজ গেইনিং অর এক্সপেরিয়েন্সিং ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই তিনটা বাক্যকে আমরা একটা লং সেন্টেন্সে রূপান্তর করব। আচ্ছা, তার জন্য আমার উপায় কি? আমাকে খুঁজতে হবে যে কার বিকল্প কে এখানে, সেটা আমাকে খুঁজতে হবে। দেখেন, যে বাংলাদেশ, খেয়াল করেন, যে বাংলাদেশ, সেই বাংলাদেশই কিন্তু একটা লেস ডেভেলপড কান্ট্রি। আবার যে লেস ডেভেলপড কান্ট্রি বাংলাদেশ, সেটাই কিন্তু আবার 2026 সালে হচ্ছে যে এখান থেকে গ্রাজুয়েট করতে যাচ্ছে। তাহলে আমরা সিম্পলি কি করতে পারি? আপনারা প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এরপর আমি এই বাক্যটাকে এখানে কারেকশন করে দিব। ওকে, এবার আমি কি করলাম? এখানে ইজটাকে কেটে দিলাম, দিয়ে একটা কমা চিহ্ন দিলাম।
বাংলাদেশ least developed country. এবার আমি জাস্ট ইট কে তুলে দিয়ে এই জায়গায় হুইচ বসাই দিলাম। হুইচ ইজ গোয়িং টু বি গ্রাজুয়েটেড। আপনি চাইলে এখানে হুইচ না লিখে শুধু গোয়িং দিয়েই লিখতে পারেন, সেটাও একটা ফ্রেজ। আমি লিখলাম বাংলাদেশ least developed country। ইটের জায়গায় একটা রিলেটিভ প্রনাউন ঢোকাই দিলাম হুইচ। হুইচ ইজ গোয়িং টু বি graduated from the least developed country in 2026। এবার আমি এই বাংলাদেশটাকে তুলে দিলাম। কেন? কারণ আমার আসল সাবজেক্ট তো প্রথমে আছে বাংলাদেশ। তার মানে কি? তার মানে এই বাংলাদেশ থেকে শুরু করে এই 2026 পর্যন্ত এই পুরোটাই হয়ে গেল বাক্যের সাবজেক্ট। বাংলাদেশ যা কিনা একটা স্বল্পোন্নত দেশ, আর যা কিনা 26 সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তীর্ণ হতে যাচ্ছে, সেই বাংলাদেশ is gaining massive infrastructural development। তাহলে কখনো অ্যাপোজিটিভ, কখনো অ্যাডজেক্টিভ ক্লোজ। ওই যে হুইচের পরের অংশটুকু অ্যাডজেক্টিভ ক্লোজ। আমি বুঝাবো কোনটা অ্যাডজেক্টিভ ক্লোজ কেমনে লিখতে হয়, আরো বুঝেন। এভাবে আমরা কিন্তু এই পুরো সেন্টেন্সটাকে একটা লং সেন্টেন্স লিখতে পারি। গ্রাজুয়েটেড বাদে আরো কিছু লেখা যায়, গেলেও আমরা লিখবো না, কারণ আমাদের দেশ বাংলাদেশকে ওই গ্রাজুয়েট হিসেবে লিখতেছে। সো এখানে আমার আর আনকমন ব্যতিক্রমী শব্দ লেখার দরকার নেই। মানুষ পড়ালেখা করেই শুধু গ্রাজুয়েট হয় না, যে কোনো কিছু থেকে বের হলেই গ্রাজুয়েট হয়। বাংলাদেশ লেস ডেভেলপড কান্ট্রি, ডেভেলপমেন্ট হবে না, ডেভেলপড কান্ট্রি which is achieving massive infrastructural development is going to be graduated from less development country in wow, আরো সুন্দর। আবার একজন লিখছে এভাবে, প্রথমে দিছে বাংলাদেশ, ওইটা আরো ভালো হয়। দেওয়ার পরে সে কি লিখছে, a less developed country, a less developed country। এরপর শেষের বাক্যটাকে আগে নিয়ে আসছে। আচ্ছা, যে হুইচ ইজ গেইনিং, সেখানে লিখে দিচ্ছে হুইচ ইজ গেইনিং, যা অর্জন করতেছে, ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। তারপরে সে আসল বাক্যটা লিখছে যে সেই বাংলাদেশ ইজ গোয়িং টু বি গ্রাজুয়েটেড ফ্রম দ্য এলডিসি in 2026। এটা আরো সুন্দর হয়। দেখেন আমরা কিভাবে লং সেন্টেন্স গুলো লিখতে পারি। তাহলে লং সেন্টেন্স লেখার জন্য আমার মনে হয় হুইচ কেন হলো, মানে মানুষ বাদে অন্য কিছুকে বোঝানোর জন্য আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ, দ্যাট এগুলো ব্যবহার করি। হ্যাঁ, এই জন্য হুইচ হয়েছে। আচ্ছা, ওই যে যা বা যেটি বুঝাইতে হুইচ হয়েছে, এটা আমরা বুঝে গেলাম। সো আমরা এবার পরের সেন্টেন্সে যাব। স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা মোট সেন্টেন্স আছে এখানে 3টা। প্রথমে 3টা সেন্টেন্সকে আমরা ভেঙে ভেঙে অনুবাদ করব, তারপর 3টা সেন্টেন্সকে আমরা একটা লং সেন্টেন্সে রূপান্তর করব। ধৈর্য হারা হওয়া যাবে না। ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হলে কিংবা লিখিত প্রস্তুতি, ইংলিশ প্রস্তুতি নিতে হলে আপনাকে ধৈর্যশীল হতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। বাংলাদেশে 50 লাখেরও বেশি যানবাহন আছে। ওকে, তাহলে কোথাও কিছু আছে বা কোথাও কিছু নেই এটা বোঝানোর জন্য আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা বাক্য শুরু করি। যেমন আমার মাথার উপরে কলম আছে, দেয়ার ইজ আ পেন অন দা হেড বা অন মাই হেড। এরকম কোথাও কিছু আছে বুঝালে দেয়ার দিয়ে শুরু করতে হয়। তাহলে আমি লিখব যে দেয়ার আর আছে, হ্যাভ মানে আছে ঠিক আছে, বাট অবস্থান করা বুঝালে অ্যামিজার হয়। কি আছে? 50 লাখেরও বেশি যানবাহন। ওকে, তাহলে মোর দ্যান 50 লাখ বলতে বোঝাচ্ছে 5 মিলিয়নকে। তো আমি লিখলাম যে 5 মিলিয়ন, 5 মিলিয়ন ভেহিকলস। কোথায়? ইন বাংলাদেশ। আমার প্রথম বাক্যটা কিন্তু হয়ে গেল। এবার আমার দ্বিতীয় বাক্যটা আছে কি, আপনি হ্যাঁ এভাবেও লিখতে পারেন যে বাংলাদেশ হ্যাজ
মোর দ্যান 5 মিলিয়ন ভেহিকলস, সেটাও লেখা সম্ভব, কোনো সমস্যা নেই, লেখা যাবে। এবার কি বলছে, যানবাহনগুলো প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ করতেছে। কে নিঃসরণ করতেছে? যানবাহনগুলো। তার মানে এটা হলো আমার সাবজেক্ট। ভার্ব কোনটা? নিঃসরণ করতেছে, এটা হলো আমার ভার্ব। কি নিঃসরণ করতেছে? অবজেক্ট কোনটা? প্রচুর পরিমাণে কার্বন, এটা আমার অবজেক্ট। তাহলে আমি আগে সাবজেক্ট নিব যানবাহনগুলো। দা ভেহিকলস, যানবাহনগুলো নিঃসরণ করতেছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এমি যার, এখানে আর হবে কারণ ভেহিকলস প্লুরাল নাম্বার। আর এমিটিং, এমিটিং, এমিট মানে নিঃসরণ করা, সো এমিটিং হচ্ছে নিঃসরণ করতেছে। ওকে, এবার কি অবজেক্ট দরকার? প্রচুর পরিমাণে কার্বন। প্রচুরের ইংলিশ হিউজ, ঠিক আছে, এটাকে বেশি মানে বেশি এটাকে নাড়াচাড়া করার দরকার। ও ক্লান্ত। বাংলাদেশের স্টুডেন্টরা হিউজকে এত বেশি ব্যবহার করে, হিউজ শব্দটা আমার কাছে অভিযোগ করেছে, বস আমি খুবই ক্লান্ত, কারণ সবাই আমারে নিয়ে টানাটানি করে। ভাই আর কি কেউ নাই? মানে হিউজের আর কি অভিযোগ যে আমি ছাড়া কি আর কেউ নাই? সব জায়গায় আমার হিউজ, প্রচুর মানে হিউজ, মেনি মানে হিউজ, অনেক মানে হিউজ। ভাই আমি একাই সব কাজ করব? কথা তো সত্য। ওরে এত ব্যবহার করব কেন? আর কেউ নাই? খবরদার, এ লটকো না। ও ক্লান্ত, ও অভিযোগ করছে আমারে, বস আমিও ক্লান্ত, কারণ আমারও সবাই নাই। এ গুড ডিল অফ লিখেন, আ গ্রেট ডিল অফ লিখেন, কত সুন্দর সুন্দর ওয়ার্ড আছে। তাহলে আমি লিখলাম যে আ গুড ডিল অফ, সব গুড গুড না, এখানে গুড মানে ভালো না, এখানে গুড দ্বারা প্রচুর বোঝাচ্ছে। আ গুড ডিল অফ, এবার কি? কার্বন, তাহলে কার্বন। তাহলে the vehicles are emitting a good deal of carbon, যানবাহনগুলো প্রচুর পরিমাণ হচ্ছে, হ্যাঁ অ্যাম্পল লিখতে পারেন, অ্যাম্পল অ্যামাউন্ট অফ কার্বন লিখতে পারেন। আচ্ছা, তো আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেল, এই বাক্যটা হয়ে গেল। পরের সেন্টেন্সে কি আছে? যানবাহনগুলো বৈশ্বিক উষ্ণতা বাড়াতে অবদান রাখছে। এখানে ভার্ব কোনটা? অবদান রাখছে, হ্যাঁ, বা বাড়াতে অবদান অবদান রাখছে, এটা হলো আমার ভার্ব। কে অবদান রাখতেছে? যানবাহনগুলো, এটা হলো আমার সাবজেক্ট। ওকে, কিসের ক্ষেত্রে অবদান রাখতেছে? বৈশ্বিক উষ্ণতা বাড়াতে, এটা আমার অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তাহলে আমি আগে সাবজেক্ট লিখবো, আবারও লিখবো যানবাহনগুলো, আবারও লিখবো দা ভেহিকলস, যানবাহনগুলো। ওকে, এবার ভার্ব কোনটা? অবদান রাখছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে আর কন্ট্রিবিউটিং বা প্লেইং রোল, হ্যাঁ প্লেইং রোলও লিখতে পারেন। কন্ট্রিবিউটিং, অবদান রাখতেছে। সাবজেক্ট হলো ভার্ব হলো এবার অবজেক্ট। কোন ক্ষেত্রে? বৈশ্বিক উষ্ণতা বাড়াতে, এই পুরোটা হলো অবজেক্ট। একে অনুবাদ করতে হবে পেছন দিক থেকে, কারণ সাবজেক্ট অবজেক্ট যা সাইজে বড় তাকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। বাড়াতে, এতের ইংলিশ হচ্ছে টু। বাড়াতে, কি বাড়াতে? বৈশ্বিক উষ্ণতা। টু, বাড়ানোর ইংলিশ কি? ইনক্রিজ হতে পারে, আপনার রাইজ হতে পারে, গ্রো হতে পারে, আপগ্রেড হতে পারে, আপনার যা মন চাই লিখেন, বাড়লেই হলো। টু ইনক্রিজ, বাড়াতে, কি বাড়াতে? বৈশ্বিক উষ্ণতা, গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা বাড়াতে। ওকে, তাহলে আমার এই সেন্টেন্সটা হয়ে গেল। পরের সেন্টেন্স বলছে বৈশ্বিক উষ্ণতা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। কে দায়ী? বৈশ্বিক উষ্ণতা, এটা হলো আমার সাবজেক্ট। বৈশ্বিক উষ্ণতা কি? উত্তর হলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, এটা আমার অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ভার্ব, ভার্ব নাই, ভার্ব যেখানে নাই সেখানে বি ভার্ব হবে। ওকে বস, তাহলে আমার বৈশ্বিক উষ্ণতার ইংলিশ কি লিখবো? গ্লোবাল ওয়ার্মিং। এবার ইজ, এবার আমার ভার্বের পরের অংশটুকু কি? যে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, পুরোটাই লিখবো পেছন দিক থেকে। লাগে দায়ীর ইংলিশ লিখবো রেসপন্সিবল। ওকে, অনেকভাবে লেখা যায়, আমি একটা ওয়ে লিখতেছি, দায়ী। এবার জন্যর ইংলিশ কি? ফর। কিসের জন্য দায়ী? জলবায়ু পরিবর্তন মানে ক্লাইমেট চেঞ্জ। আমরা সবকটা বাক্য লিখে ফেললাম, আলহামদুলিল্লাহ। এখন এই বাক্যগুলোকে জোড়া দিয়ে আমরা একটা লং সেন্টেন্স বানাবো। দেখি কি আছে। দেয়ার আর মোর দ্যান 5 মিলিয়ন ভেহিকলস, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন। দেয়ার আর মোর দ্যান 5 মিলিয়ন ভেহিকলস ইন বাংলাদেশ। The vehicles are emitting a good deal of carbon. The vehicles are contributing
টু ইনক্রিজ গ্লোবাল ওয়ার্মিং। ওকে, আর গ্লোবাল ওয়ার্মিং ইজ রেসপন্সিবল ফর ক্লাইমেট চেঞ্জ। এবার আসেন আমরা এই বাক্যগুলোকে কাটাছেঁড়া করে আমরা একটা বাক্যে রূপান্তর করি। There are more than 5 million vehicles in Bangladesh. বাংলাদেশে 5 মিলিয়নের বেশি যানবাহন আছে। ওকে, তারপরের বাক্যে তো সেই যানবাহনের কথাই বলছে, যে ওই যানবাহনগুলো কার্বন এমিট করতেছে, তাই না? আচ্ছা, তাহলে আমি কি করতে পারি, এই দা ভেহিকলসটাকে কেটে দিতে পারি, দিয়ে আমি এখানে হুইচ লিখতে পারি। কেন? কারণ ওই যে বাংলাদেশে 5 মিলিয়ন যানবাহন আছে, যেটি বা যারা, এই যারা বা যেটি বোঝানোর জন্য হুইচ দিলাম। হু তো দেয়া যাবে না, হু তো মানুষের জন্য বসে, ব্যক্তির জন্য বসে, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি হুইচ আর এমিটিং আ গুড ডিল অফ কার্বন। এটা একটা বাক্য হলো। এবার তারপরে আবার কি বলছে, দা ভেহিকলস। ওকে, তো ভেহিকল কি করতেছে, ওরা গ্লোবাল ওয়ার্মিং বাড়াতে কন্ট্রিবিউট করতেছে। তাহলে আমি কি করতে পারি জানেন, এই দা ভেহিকলস আর এগুলোকে না লিখে আমি এখানে লিখতে পারি টু টু কন্ট্রিবিউট। আইনজের দরকার নাই, টু কন্ট্রিবিউট টু ইনক্রিজ গ্লোবাল ওয়ার্মিং। ভালো করে বোঝেন এখন কি হলো বাক্যটা, দেয়ার আর মোর দ্যান 5 মিলিয়ন ভেহিকলস ইন বাংলাদেশ। তারপর কি লিখছি, হুইচ। কেন লিখলাম, হুইচ হচ্ছে যা। ওকে, তাহলে এই যা বোঝানোর জন্য আমি হুইচ লিখলাম, বা যারা। ওকে, তাহলে আমি এটাকে সুন্দর করে একটু লিখে দেই, যে যারা, হুইচ। আর এমিটিং মানে যে যানবাহনগুলো নিঃসরণ করতেছে কি, আ গুড ডিল অফ কার্বন, প্রচুর পরিমাণে কার্বন। ওকে, এবার সেই যানবাহনগুলো কেন কার্বন নিঃসরণ করতেছে, ওরা গ্লোবাল ওয়ার্মিং বাড়াতে কন্ট্রিবিউট করতেছে। তাহলে আমি এখানে আবার ইনফিনিটিভ করতে পারি, যে কন্ট্রিবিউটিংও রাখা যায়, আমি লিখতে পারি যে টু কন্ট্রিবিউট। ওকে, তাহলে টু কন্ট্রিবিউট, অথবা শুধু কন্ট্রিবিউটিং রাখলেও সমস্যা নেই, কন্ট্রিবিউটিং টু ইনক্রিজ গ্লোবাল ওয়ার্মিং। ওকে, এবার আসেন কোন গ্লোবাল ওয়ার্মিং, যে গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী। তাহলে আমি বারবার গ্লোবাল ওয়ার্মিং না লিখে এইখানে আমি কি করতে পারি, এটার পরিবর্তে আবার লিখতে পারি হুইচ। এটা জাস্ট একটা ওয়ে ভাই, এটাকে আরো 14 রকম স্টাইলে লেখা যেতে পারে, মোর দ্যান 14 ওয়েস। There are more than 5 million vehicles in Bangladesh which are emitting a good deal of carbon, contributing to increased global warming, which is responsible for climate change. এখন চলো আমরা আরেকটা ওয়ে দেখে আসি, কিভাবে লিখতে পারি। There are more than 5 million vehicles in Bangladesh. এই there are বাদ দেন, প্রয়োজন নাই। আমি শুরু করতে পারি এভাবে, more than 5 million vehicles in Bangladesh, এটার দরকার নাই। Emitting a good deal of carbon, contributing to increase global warming, এরপরে আমি লিখে দিব গ্লোবাল ওয়ার্মিং এর পরে আমি লিখে দিব এটা কমা চিহ্ন দিয়ে, a reason for climate change। আর বাক্যের প্রথম দিকে আমি শুধু একটা ভার্ব ঠিক করে দিব, যে মোর দ্যান 5 মিলিয়ন ভেহিকলস ইন বাংলাদেশ, এই জায়গায় শুধু আমি লিখে দিব আর। এটাও একটা বাক্য হয়ে গেল। More than 5 million vehicles in Bangladesh are emitting a good deal of carbon, contributing to increase global warming. কোন গ্লোবাল ওয়ার্মিং, যা কিনা reason for climate change, reason for climate change। হয়ে গেল আমার এই সেন্টেন্সটা। তো চমৎকার ভাবে আমাদের এই বাক্যটা কিন্তু অনুবাদ হয়ে গেল। তাহলে একটা লং সেন্টেন্স কিভাবে লিখবো, এর সুনির্দিষ্ট কোনো ওয়ে নাই, আপনি নানান ভাবে লিখতে পারেন।
ওয়ার্মিং কেন হলো? ওই উষ্ণতার ইংলিশ হচ্ছে ওয়ার্মিং। ওয়ার্ম মানে উষ্ণ করা, এটা হলো ওয়ার্মিং হবে সব সময়। আচ্ছা, এখন প্রশ্ন শিখবো কিভাবে? সূত্র শেখান স্যার। পৃথিবীতে এমন কোন স্যার জন্ম নেয়নি যে আপনাকে সূত্র শেখায় দিয়ে ফ্রি হ্যান্ড শেখায় দিবে। এমন স্যার এখনো দুনিয়াতে জন্ম নেয়নি। সূত্র দিয়ে কখনো লেখা হবে না, এটা একটা আর্ট, শিল্প। রান্না যেমন একটা আর্ট, দেখে দেখে শিখতে হয়, রাইটিংও একটা আর্ট, দেখে দেখে শিখতে হয়, একটা গুরু মানতে হয়। খেয়াল করছেন? আমাদের আজকের ক্লাসটা আমি লম্বা সময় ধরে নিচ্ছি। শুরুর দিকে ছিল কতজন, এখন ক্লাসে আছে কয়জন? অনেকগুলো কমে গেছে। তার মানে কি, এরা যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই পরাজিত হয়ে গেছে। সুতরাং যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফেস করেন, এই লাখ লাখ পরীক্ষার্থী দেখে ভয় পাওয়ার কিছু নাই। যত সংখ্যক পরীক্ষার্থী তার অর্ধেকই অলস। কি বলছি? অলস। বাকি অর্ধেকের অর্ধেক ভীতু। কি বলছি? ভীতু। আর 4 ভাগের যে 1 ভাগ থাকে, ওরা মূলত আসল পরীক্ষার্থী। তাদের আবার একটা বড় অংশ সঠিক গাইডলাইন পায় না। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। যারা ঠিক লাইনে আছেন তারা মাথায় রাখবেন, রিয়েল পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম। তো আপনার টার্গেট যদি হয় ভালো একটা ক্যারিয়ার গড়া, একটা জব পাওয়া, আপনি যদি প্রস্তুতিটা নেন ইএনজি লার্নিং এর সাথে, আমাদের সাথে, কিংবা আপনি আপনার মতো করে যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন, আপনার কম্পিটিটর মাঠে যা দেখেন এরা আসলে এত কম্পিটিটর না। এটা বললাম তো, অর্ধেকই অলস, পড়ে না। অর্ধেক নামমাত্র পরীক্ষার্থী, অর্ধেক ভিতর ডিম, আগেই ভয় পায়। আল্লাহ আমি পারবো না, গো মা গো মা আমি পারবো না, আমি দুর্বল, আমি মেধাবী স্যার, না আমার মাথায় বুদ্ধি নাই স্যার, স্যার আমি অনেক দুর্বল, স্যার আমি ইংলিশে ভীতু। এগুলো সারা জীবন ভীতুই থাকবে। ধৈর্যশীল হতে হবে। একটা ক্লাস করলেন আপনি, এক ক্লাসেই বলেন স্যার আমি পারি না কেন, আমি পারি না কেন। ভাই তুই কেমনে পারবি? সময় নিতে হবে। এক ক্লাসে আপনি কেমনে পারবেন? ধৈর্যশীল হন, ডে বাই ডে শেখেন, একটু একটু করে ইমপ্রুভ হোক, আর সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন যে না আমি একটু একটু বুঝতেছি, আমি পারবো ইনশাল্লাহ। এক ক্লাসেই সব শেষ করে ফেলবো, এরকম চিন্তা ভাবনা করে কখনো কিছু শেখা যাবে না। আচ্ছা, আর্টিকেলের ব্যবহার সব শিখবেন ভাইয়া। এভাবে আমরা অনেক লং সেন্টেন্স লিখতে পারবো, কোনো সন্দেহ নেই। চলেন আমরা একটা বাক্য দেখব ইএনজি লার্নিং কে নিয়ে। এখন আমরা ইএনজি লার্নিং সম্পর্কে একটু জানবো, জানতে জানতে সেন্টেন্স মেকিংও শিখবো। ইএনজি লার্নিং একটি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম। অবশ্যই জনপ্রিয়, তা না হলে আপনি আমার ক্লাস শুনতেন না এখন, বা আমার কথাও শুনতেন না। এখানে হাজার হাজার শিক্ষার্থীরা ইংরেজি শেখে, কত সত্য, কিন্তু সবাই কৃতজ্ঞতা স্বীকার করে না। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, এটাও সত্য। ইংরেজি ভাষা আমাদেরকে ভালো ক্যারিয়ার গড়ার নিশ্চয়তা দেয়, এটা আরো সত্য। তার চেয়েও বড় সত্য, ভালো ক্যারিয়ার আমাদের মানসম্মত জীবিকার নিশ্চয়তা দেয়। এই ছোট ছোট বালুকণা আর বিন্দু বিন্দু জল মিলে একটা মহাদেশ গঠিত হবে। এই ছোট বাক্যগুলোকে একটা লং সেন্টেন্স হবে। আমরা আগে একটা একটা করে বাক্য যাই। প্রথম বাক্যের সাবজেক্ট কে? ইএনজি লার্নিং। ভার্ব এখানে নাই, তাহলে বি ভার্ব ধরতে হবে। তাহলে আমি লিখলাম ইএনজি লার্নিং, প্রতিষ্ঠানের নাম। এখানে ভার্ব নেই, মানে বি ভার্ব, ইজ হলো একটা জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম, পপুলার অনলাইন প্ল্যাটফর্ম। ওকে, প্রথম বাক্যটা হলো এখানে হাজার হাজার ইংরেজি শিক্ষার্থীরা ইংরেজি শেখে। তাহলে এখানে ভার্ব কোনটা? শেখে। কি শেখে? অবজেক্ট ইংরেজি, অবজেক্ট হলো ইংরেজি। কে কারা শেখে? হাজার হাজার শিক্ষার্থীরা, এটা সাবজেক্ট। এখানেও অ্যাডভার্ব, তাহলে আমি আগে সাবজেক্ট লিখি হাজার হাজার শিক্ষার্থীরা। হাজার হাজার মানে থাউজেন্ডস,
ডাবল হয়ে গেলে প্লুরাল হয়ে যাবে। থাউজেন্ডস অফ লার্নার্স, হাজার হাজার শিক্ষার্থীরা। ভার্ব কি? শেখে। লার্ন, শেখে। কি শেখে? ইংরেজি শেখে। লার্ন ইংলিশ, ইংরেজি শেখে। ওকে, ফুল স্টপ। এখানের জন্য কি? হিয়ার। পরের বাক্য, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। এখানে সাবজেক্ট কে? ইংরেজি। তাহলে আবার লিখলাম ইংলিশ। ভার্ব এখানে নেই, তার মানে বি ভার্ব। যেখানে ভার্ব নেই সেখানে বি ভার্ব। ইজ একটা আন্তর্জাতিক ভাষা, অ্যান ইন্টারন্যাশনাল ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, একটি আন্তর্জাতিক ভাষা। ওকে, আমাদের, আচ্ছা ভাষা, এরপরে এটা দাড়ি চিহ্ন হবে। হ্যাঁ, আমাদেরকে ভালো ক্যারিয়ার গড়ার নিশ্চয়তা দেয়। ও সরি, এখানে তো দাড়ি না, দাড়ি তো এখানে দেয় আছে। পরের বাক্য হলো, ইংরেজি ভাষা আমাদেরকে ভালো ক্যারিয়ারের নিশ্চয়তা দেয়। ভার্ব কোনটা? নিশ্চয়তা দেয়। কে নিশ্চয়তা দেয়? ইংরেজি ভাষাটা সাবজেক্ট। কাকে নিশ্চয়তা দেয়? আমাদেরকে, এটা হলো অবজেক্ট। কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমি লিখলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা। এবার নিশ্চয়তা দেয়, ভার্ব কি? এনশিওরস, নিশ্চয়তা দেয়। কাকে? আমাদেরকে, আস। সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি, অবজেক্টও পাইছি। এবার বাকি অংশটুকু কি? অতিরিক্ত অংশ। সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়ার পর অতিরিক্ত অংশ খুঁজবেন। অতিরিক্ত অংশ কোনটা? ভালো ক্যারিয়ার গড়ার। তাহলে টু বিল্ড বা মেক গুড ক্যারিয়ার। এখানে গুডের রিপ্লেসমেন্টে অনেক কিছু লেখা যেতে পারে, আপাতত ভালোকে ভালো হিসেবেই না। এটা বাক্য আমার হলো। এবার ভালো ক্যারিয়ার আমাদেরকে মানসম্মত জীবিকার নিশ্চয়তা দেয়। এখানে সাবজেক্টকে ভালো ক্যারিয়ার, ভার্ব কোনটা? নিশ্চয়তা দেয়। কাকে নিশ্চয়তা দেয়? আমাদেরকে, এটা অবজেক্ট। বাকিটা এটা একটা অবজেক্ট বা অতিরিক্ত অংশ। তাহলে আমি আবার লিখবো আ গুড ক্যারিয়ার, একটা ভালো ক্যারিয়ার। এবার ভার্ব কি নিশ্চয়তা দেয়? এনশিওরস, আচ্ছা নিশ্চয়তা দেয়। আস, আমাদেরকে। কি নিশ্চয়তা দেয়? একটা মানসম্মত জীবিকার। ওকে, স্ট্যান্ডার্ড লিভলিহুডস। ওকে, এখন আমরা এই সেন্টেন্স গুলোকে একটা লং সেন্টেন্সে ট্রান্সলেট করব। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমরা একটা লং সেন্টেন্সে লিখব। ইএনজি লার্নিং ইজ আ পপুলার অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে হাজার হাজার শিক্ষার্থীরা ইংলিশ শেখে। ঠিক কি না? যেখানে, তাহলে যেখানে ইংলিশ কি? হোয়ার। তাহলে আমি এই জায়গায় তো লিখে দিতে পারি যে হোয়ার, যেখানে। তাহলে বাক্য দুটা এই হোয়ারের কারণে কি হয়ে গেল? যুক্ত হয়ে গেল। হোয়ার থাউজেন্ডস অফ লার্নার্স লার্ন ইংলিশ। তাহলে তার হেয়ার লিখার দরকার নেই, আছে? আমি তার হেয়ার লিখবো না। আচ্ছা, তাহলে ইএনজি লার্নিং ইজ আ পপুলার অনলাইন প্ল্যাটফর্ম হোয়ার থাউজেন্ডস অফ লার্নার্স লার্ন ইংলিশ। এবার আসেন কোন ইংলিশ? যে ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে আর ইংলিশ লেখার দরকার নেই, এই ইংলিশের পাশে লিখে দিলাম হুইচ। হুইচ মানে কি? যেটি। যেটি মানে কোনটা? ওই ইংলিশটাই। হুইচ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। এবার পরের বাক্যে কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ভাই ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে আবার আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিখতে চাচ্ছি না। তাহলে ধরেন আমি লিখে দিলাম আবারও সে হুইচ, যেটি। যেটি মানে কি? ও ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা। হুইচ এনশিওরস আস, আমাদেরকে নিশ্চিত করে, টু বিল্ড গুড ক্যারিয়ার, ভালো ক্যারিয়ার গঠনের জন্য। এরপরে বাকি কি? আ গুড ক্যারিয়ার। ভাই একটু আগে তো গুড ক্যারিয়ার বলছি, আবার কেন?
তাহলে এগুলো সব বাদ দিয়ে আমরা এক কথায় বলতে পারি ফর স্ট্যান্ডার্ড লিভলিহুড, তাহলেই তো হয়ে যায়। তাহলে পুরো বাক্যটা কি হলো? ইএনজি লার্নিং ইজ আ পপুলার অনলাইন প্ল্যাটফর্ম হোয়ার থাউজেন্ডস অফ লার্নার্স লার্ন ইংলিশ which is an international language which ensures us to build good career for standard livelihood. সেন্টেন্স কিন্তু একটা হয়ে গেল, লং সেন্টেন্স। এটাকে আর কত ভাবে লেখা যেতে পারে? আপনারা এই বাক্যটাকে আরো কয়েকভাবে লিখতে পারেন চ্যাট বক্সে বা কমেন্ট বক্সে। তারপরে আমরা যেটা বুঝলাম আজকের এই ক্লাসে, যে আমাদেরকে লং সেন্টেন্স লিখতে গেলে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার শিখতে হবে, নাউন ক্লোজ বানানো শিখতে হবে, অ্যাডজেক্টিভ ক্লোজ অ্যাডজেক্টিভ ফ্রেজ বানানো শিখতে হবে, অ্যাপোজিটিভের ব্যবহারও শিখতে হবে। ইনশাআল্লাহ আমরা এগুলো ডে বাই ডে, পার্ট বাই পার্ট শিখতে থাকবো আমাদের এই রেগুলার কোর্সে। হতাশ হওয়ার কিছু নেই। তাহলে এখন যে কথাটা বলবো, আমি এটা স্ক্রিনশট নিয়ে রাখেন, স্ক্রিনশট। আমাদের এতক্ষণ ধরে আলোচনা শুনতে গিয়ে আপনাদের মনে হয়েছে যে আমরা ওয়ার্ডে দুর্বল। এই দেখেন, এটা একটা বাক্য, এরকম অনেক বাক্য আপনাদেরকে ইনশাআল্লাহ আমি শেখাবো। আমরা যে আটকে যাই ভোকাবুলারিতে, আমাদের এই কোর্সে আপনাদেরকে ভোকাবুলারি সলিউশন দিব আমরা। টপিক বেজ ওয়ার্ড যত আছে, টপিক বেজ ওয়ার্ড, বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকের উপর আমরা মোর দ্যান 100 ওয়ার্ড, 100 ওয়ার্ডেরও বেশি ওয়ার্ড শিখব। এরকম গুরুত্বপূর্ণ টপিকের উপর ডে বাই ডে, মানে প্রতি ক্লাসেই কিছু না কিছু আমরা ওয়ার্ড দিব, এগুলো আপনাকে শিখতে হবে। কিন্তু এমন যদি হয় আপনি এই ওয়ার্ড ফ্রেজগুলো শেখেন না, আবার ইংলিশেও শিখতে চান, জীবনেও সম্ভব না। শেখার আগেই বলেন স্যার মনে থাকে না, কেমনে মনে থাকবে? মনে থাকবে? আপনি একটা মানুষকে 10 বছর আগে দেখছেন, তার সাথে কথা নাই, দেখা নাই, ওর নাম মনে থাকবে? কখনোই থাকবে না। এ মনে থাকবে কেমনে? আরে ভাই, দীর্ঘ 15 বছর 20 বছর সংসার করে যে স্ত্রীর সাথে অনেক পুরুষের সেই স্ত্রী চলে যায় আরেকজনের সাথে, কারণ কি? এটা গ্যাপ থাকে। এই গ্যাপ থাকলে শুধু স্ত্রী না, হাজবেন্ডও চলে যেতে পারে। তো সেখানে একটা ইংরেজি ভাষা, যে আপনার আত্মীয় না, আপনার নিজের ভাষাও না, এটা ইংলিশ ওয়ার্ড, আননোন ওয়ার্ড, ওর সাথে আপনার দেখা নাই, কথা নাই, প্র্যাকটিস করতেছেন না, ওরে নিয়ে আপনি ঘুরতে যান না, লিখতে যান না, ও মনে থাকবে কেমনে আশা করলেন আপনি? ও কি মনে থাকবে? কখনোই থাকবে না। থাকা উচিত? উচিতও না। প্রতিদিন নাড়াচাড়া করতে হবে, প্রতিদিন এদের সাথে পরিচিত হইতে হবে, প্রতিদিন এদের সাথে কথা বলতে হবে, এদেরকে নিয়ে সেন্টেন্স রচনা করতে হবে। এরপরে আসেন আমাদের শুধু রাইটিং কোর্সটা যারা করতে চান তাদেরকে বলবো, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং আমাদের কোর্স যেটা আছে, সেই কোর্সে যারা যুক্ত হবে তারা ক্লাস পাবে, নাম্বার অফ লেকচার পাবে 30+, 30-এর অধিক। সেখানে আমরা ট্রান্সলেশন, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, রিডিং কম্প্রিহেনশন থেকে থিমেটিক কোশ্চেন, সামারি রাইটিং, লেটার অ্যাপ্লিকেশন লেখার ফরম্যাট, এসে রাইটিং, ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং, ফিচার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, স্টোরি রাইটিং এবং হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার, কিভাবে ইংলিশ নিউজ পেপার পড়তে হয়, সবগুলোর উপর আমরা ধারণা দিব। অনেকের মনে প্রশ্ন, 30টা ক্লাসে ধারণা কি দিবেন? এক এক কোর্স এক এক রকম। আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা হলো এরকম 30+ ক্লাস নিয়ে, এটা স্মার্ট সলিউশন, বাট শেখার তো শেষ নেই। এই কোর্সটাই 300+ দিয়েও চালানো যাবে। নিশ্চিত থাকেন, আমরা নিশ্চয়ই এখানে একটা স্মার্ট সলিউশন দিব। আমরা একটা ইজি ফরম্যাটে সব বুঝাবো, যেন আপনি অল্প পরিশ্রম করে অধিক অর্জন করতে পারেন। এছাড়াও আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স ছাড়াও আপনারা যদি চান আমাদের আরো অন্যান্য কোর্সে যুক্ত হতে পারবেন। আমাদের অন্যান্য আরো কোর্স কি আছে? যেমন 47তম বিসিএস রিটেন ইংলিশ প্রিপারেশন। এই মুহূর্তে যারা চাচ্ছেন যে আমি 47 বিসিএস রিটেনের জন্য অ্যাডভান্স প্রিপারেশন নিব, ওয়েলকাম। আমাদের নতুন কোর্স শুরু হতে যাচ্ছে, যুক্ত হয়ে যাবেন। প্রিলি অ্যান্ড রিটেন ইংলিশ কম্বাইন্ড, যে ব্যাচটার কথা বলতেছি,
প্রিলি রিটেন ইংলিশ কম্বো প্যাক আছে। সাবধান, যারা অত্যন্ত দুর্বল ইংলিশে, তাদের এই কোর্সে ভর্তি না হওয়াই ভালো। একদম দুর্বল, আপনি কিচ্ছু পারেন না, সে হয় অনেক সময়, যেমন আমি ম্যাথে কিচ্ছু পারি না। সো এরকম প্রিলি রিটেন কম্বো কোর্সে মোটামুটি একটু বেসিক আছে যাদের, তারা যুক্ত হতে পারে। এটা কার জন্য? এটা বিসিএস ব্যাংক যে কোনো পরীক্ষার জন্য। 48 বিসিএস প্রিলি ইংলিশ, 48তম বিসিএস প্রিলি যারা অ্যাডভান্স প্রিপারেশন নেবেন, গ্রামার, ভোকাবুলারি, লিটারেচার, তাদের জন্য আমাদের নতুন কোর্স শুরু হতে যাচ্ছে। ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং যুক্ত হয়ে যেতে পারেন স্মুথলি লেখার জন্য। আপনার টার্গেট ব্যাংক, বিসিএস যাই হোক, কিংবা একাডেমিক রাইটিং হোক, ঠিক আছে। এবার আছে যাদের টার্গেট খুব স্বল্প সময়ের মধ্যে দৌড়াদৌড়ি করে জব পাওয়া না, যাদের টার্গেট একটা ফাউন্ডেশন দাঁড় করাবেন, শক্তিশালী প্রস্তুতি নেবেন, তারপর আপনার লক্ষ্য হচ্ছে আমি বিসিএস ক্যাডার হব, কিংবা আপনার লক্ষ্য হলো আমি বাংলাদেশ ব্যাংকে রেডি হব, তাদের জন্য আমাদের এই ইংলিশ ফাউন্ডেশন কোর্সটা। যারা 7 দিন পরে চাকরি পেতে চায়, খবরদার, তাদের জন্য এই কোর্স না। ওরা এই কোর্সে আসলে আমার কোর্সের ইজ্জত নষ্ট হয়ে যাবে, সরি টু সে, কারণ তাদের ধৈর্য কম। এটা হলো তাদের জন্য যারা মনে করবে আমার অন্তত 1 বছর আমি পড়াশোনা করব, তারপর জবের চিন্তা করব। তাদের জন্য আমাদের এটা 1 বছর মেয়াদি একটা কোর্স, ইংলিশ ফাউন্ডেশন কোর্স। এটার কোর্স ফি তুলনামূলক নিশ্চয়ই বেশিও হবে, এটাই স্বাভাবিক। ইংলিশ ফাউন্ডেশন কোর্সের ফি হলো 8,200 টাকা। 8,200 টাকা দেখলে হবে না, কি শিখবেন সেটা বুঝতে হবে। রীতিমতো আপনি মাস্টার হবেন ইংলিশের, এই গ্যারান্টি দেওয়া যায়। এখানে মোর দ্যান 200 লেকচার থাকবে, 200-র অধিক ক্লাস। ইংলিশ গ্রামার থাকবে, ভোকাবুলারি থাকবে, ফ্রি হ্যান্ড রাইটিং থাকবে, আপনার রিডিং স্কিল ইমপ্রুভ করার ওয়ে থাকবে। অর্থাৎ এটা দিয়ে আপনি বিসিএস ব্যাংক সহ বাংলাদেশের যে কোনো পরীক্ষায় আপনি ইংলিশে রাজত্ব করতে পারবেন ইনশাল্লাহ। বিশেষ করে যদি কেউ চান আপনি হাই স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, কিংবা কলেজের শিক্ষক বা টিউশন করান, আপনার ইংলিশের একটা ফাউন্ডেশন দরকার ভালো, আপনার জন্য এই কোর্সটা। এখানে বিস্তারিত পড়ানো হবে। যদি নাউন পড়াবো, নাউনের 14 গোষ্ঠী পড়াবো, প্রোনাউন একদম প্রোনাউনের A to Z। কখনো কখনো একটা টপিকের উপর 2টা ক্লাস হবে। মানে এটা হচ্ছে আমি যতটুকু জীবনে শিখছি আমি ঢেলে দেওয়ার চেষ্টা করি আমার এই ইংলিশ ফাউন্ডেশন কোর্সে। কোর্স ফি 8,200 টাকা। যারা এককালীন পেমেন্ট করে, মানে একসাথে পেমেন্ট করে, তাদের জন্য আমরা 8,200 টাকা না, তাদের জন্য আমরা নেই 5,200 টাকা। যারা মনে করেন অনলাইনের জন্য এই কোর্স বেশি, তারা আমাদের অন্যান্য কোর্স করতে পারেন, কিংবা অন্য কারো কোর্সও করতে পারেন। আমি মনে করি আমি এটুকু ডিজার্ভ করি, এই কোর্স অনুযায়ী আরো বেশি ডিজার্ভ করি। তবে আমরা এককালীন কেউ পেমেন্ট করলে তার জন্য আমরা 3,000 টাকা ডিসকাউন্ট রেখে 5,200 টাকায় ভর্তি নিচ্ছি। আমাদের কিডস ইংলিশ কোর্স আছে, অর্থাৎ যারা ছোট ছোট বাচ্চা ক্লাস 2 থেকে 4 পর্যন্ত যারা পড়ে, 5 পর্যন্ত, তাদের জন্য আমাদের কিডস ইংলিশ কোর্স। গ্রামার শিখবে, রাইটিং শিখবে, ভোকাবুলারি শিখবে, স্পিকিংও শিখবে। আরেকটা হলো জুনিয়র ইংলিশ ফাউন্ডেশন কোর্স, যারা ক্লাস 5 থেকে 8 পর্যন্ত বা 9 পর্যন্ত, তাদের জন্য এই কোর্স। তবে কেউ যদি মনে করে সে এইচএসসি তে পড়ে, দ্বাদশ শ্রেণীতে পড়ে, বাট দুর্বল, সেও এই কোর্সে যুক্ত হতে পারে। ইভেন কেউ যদি মনে করে তার গ্রাজুয়েশন শেষ কিন্তু সে ক্লাস 6-7 এর বাচ্চাদের থেকেও দুর্বল, তার জন্য এটা একটা কোর্স হতে পারে। সো আমাদের এগুলো চলমান, ভর্তি প্রক্রিয়া চলমান। আপনারা আপনাদের পরিচিতদেরকে জানাবেন, আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে, আমাদের অ্যাম্বাসেডর হিসেবে একটু ইনফর্ম করবেন বাকিদেরকে, এইসব কোর্সে যুক্ত হতে পারে সবাই। লুকোচুরি কিছু নেই। এই মুহূর্তে আমাদের 47তম বিসিএস ইংলিশ কোর্সের জন্য আমরা ভর্তি নিচ্ছি 3,060 টাকা এন্ড ফিক্সড। আমাদের প্রিলি রিটেন ইংলিশ কম্বো কোর্স, বলছি বেসিক ভালো হতে হবে, এটার জন্য আমাদের কোর্স ফি হলো 2,040 টাকা। আর 48তম বিসিএস প্রিলি যারা কোর্সে ভর্তি হবে তারা 2বার কোর্স করার সুযোগ পাবে। 47-এর সাথে একবার ক্লাস করবে, আবার 48-এর সাথে পূর্ণাঙ্গ একটা কোর্স করবে। তাদের জন্য আমরা কোর্স ফি নিচ্ছি 4,080 টাকা।
ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আমরা এই মুহূর্তে কোর্স ফি নিচ্ছি, এই মুহূর্তে নিচ্ছি আমরা 1499 টাকা। বাট 2 দিন পর আমরা 2040 টাকায় ভর্তি নেব। কিডস ইংলিশ কোর্সে 5200 টাকা, আর জুনিয়র ইংলিশ ফাউন্ডেশন কোর্সের জন্য 6200 টাকা। এইটুকু নিশ্চয়তা দিব, ভর্তি হওয়ার পর যদি কোনো ক্লাস মিস না করেন, হোমওয়ার্ক মিস না করেন, ধৈর্য নিয়ে ক্লাসগুলো করেন, আপনার কোর্স শেষে মনে হবে কোর্স ফিটা কোর্সের কোয়ালিটির তুলনায় কম ছিল, ফিটা কম ছিল, এটা মনে হবে ইনশাল্লাহ। আনুষ্ঠানিকভাবে আলোচনা এখানে শেষ করলাম। আপনাদের প্রশ্ন আমি নিব, আলোচনা শেষ করলাম। আপনারা যারা চাচ্ছেন আমাদের কোনো কোর্সে যুক্ত হতে, দয়া করে আপনারা এই নাম্বারে একটু ফোন করবেন, 01605299524। আমরা চ্যাট বক্সে কিংবা কমেন্ট বক্সে কোর্সের ডিটেইলস কাউকে জানাতে যাই না, ইচ্ছা হয় না। আমি মনে করি যাদের প্রয়োজন তারা আমাদেরকে 1 মিনিট ফোন দিবে, ফোনে ব্যালেন্স না থাকলে হোয়াটসঅ্যাপে নক দিবে, ইন্টারনেট না থাকলে একটু মিস কল দিবে, আমরা ব্যাক করব, আলোচনা হবে, ভর্তি হবে। আনুষ্ঠানিকভাবে আলোচনাটা এখানে শেষ হলো।